আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শত বর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে। ১৩০২ সনের ২ ফাল্গুন রবীন্দ্রনাথ বুঝি এই কবিতাটি লিখেছিলেন। অনেক বছর পরে তিনি যখন থাকবেন না, সেই সময় তার যে অনুপস্থিতি বা থাকার যে আকুলতা, সেটাকে মনে করে। কিন্তু কি অদ্ভুতভাবে তিনি আজও আমাদের মাঝে রয়ে গেছেন একইভাবে উজ্জ্বল হয়ে। আজ রবীন্দ্রনাথ ঠাকুরের ৮০তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রূপকথা রাতের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলহরে জাহান এবং সেই সাথে আছি আমি সায়ন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি কোনো সময় বা কোনো কাল, কোনো দশক, কোনো যুগ বা কোনো শতকের নয়, তিনি সব সময়ের, সব কালের, সব যুগের এবং সব শতকের। আর বাংলাদেশে এই রবীন্দ্রসঙ্গীতকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, শ্রোতাদের কানে কানে পৌঁছে দিচ্ছেন তার চমৎকার কণ্ঠ দিয়ে, তাদের মধ্যে তরুণ প্রজন্মের একজন সঙ্গীত শিল্পী আজ আমাদের সাথে রয়েছেন। তার কাছে তার সঙ্গীতের প্রতি ভালোবাসা, রবীন্দ্রসঙ্গীতের প্রতি ভালোবাসা, রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা, এই সব কিছু নিয়ে আমরা শুনবো। তার ব্যক্তিগত জীবন, তার পেশাগত জীবন, সব কিছু নিয়ে আজকে চমৎকার একটা আড্ডা দেবো। তা আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি রূপকথার রাতে। আজ আমাদের সাথে আছেন একজন স্পেশাল গেস্ট। নামটা না হয় নাই বলো সাইম, তাই না? একটু সুরে সুরে শুনি আমরা, চলো একটু সুরে সুরে শুনি। মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। স্বপ্নীল সজীব, ওয়েলকাম টু দ্য শো। স্বাগত আমাদের অনুষ্ঠানে। স্বপ্নীল সজীব আজকে আছেন আমাদের সাথে। বুঝতেই পারছেন আমাদের শুরু কবিতা দিয়ে, শুরু গান দিয়ে, সবকিছু মিলিয়ে আজকে আমাদের পুরো এপিসোডটি হতে যাচ্ছে রবীন্দ্রনাথকে ঘিরেই। রবীন্দ্রনাথকে নিয়ে চলবে আলোচনা, আড্ডা। কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো, কারণ সেটে ঢুকতে ঢুকতে একটি আনন্দের সংবাদ পেলাম। ওকে, এটা আপনি বলে দিচ্ছেন? তুমি বলো না, প্লিজ গো অন। আর সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর তো আসলে আমাদের জীবনে, আমাদের যাপনে তাকে আমরা স্মরণ করি প্রতিদিনই, আমাদের কর্মে, আমাদের ধর্মে, আমাদের মননে। আর যেহেতু আজকে একটি বিশেষ দিন, তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমরা এই প্রজন্মের ৩ জন মানুষ। তো সে জায়গা থেকে আমার ব্যক্তিগত ভালো লাগা জায়গাটা আরো তৈরি হয়েছে। কেন? যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের গান নিয়ে তো আমাদের নতুন প্রজন্মদের একটু সংগ্রাম করতে হচ্ছে, কারণ এত সুন্দর সুন্দর মজাদার গানের নাটকের ভিড়ে কোথায় যেন আমাদের কৃষ্টিকে আমরা ভুলে যেতে শুরু করেছি। সেই জায়গা থেকে এনটিভি এত সুন্দর একটা আয়োজন করেছে দুজন প্রিয় মুখের সাথে, হয়তো এই আড্ডাটি অনেক প্রাণবন্ত হবে। অবশ্যই আজকে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডা হবে। প্রয়াণ দিবস যদিও, কিন্তু আমরা কিন্তু ব্যথিত নই, কারণ যেটা শুরুতেই বলছিলাম, রবীন্দ্রনাথ সবসময় আমাদের মাঝে আছেন। এমন একটি দিন নেই যে তিনি আমাদের মাঝে আসলে থাকেন না। আমাদের জীবনে যাপনে আমাদের প্রতিটি সময়ের যে কোনো অনুভূতির সঙ্গী কিন্তু রবীন্দ্রনাথ, মানে রবীন্দ্রসঙ্গীত বলি বা তার কবিতার কথা বলি। একই সাথে আজকে একটু ছোট্ট করে অন্য প্রসঙ্গে একটু আনতে চাই, কারণ আমরা এই অনুষ্ঠানে ঢুকতে ঢুকতে সবাই মিলে বাংলাদেশ আর অস্ট্রেলিয়ার খেলা দেখছিলাম। বাংলাদেশ প্রথমবার মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয় করেছে। আমরা ভীষণ খুশি আসলে। অবশ্যই অনেক অনেক অভিনন্দন। আমরা অনেক আনন্দের একটি সংবাদ দিয়ে শুরু করেছি এবং আরো ভালো লাগছে যে আজকে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আড্ডা হবে এবং সেই আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্বপ্নীল সজীব। আপনার কাছ থেকে আজকে গান তো অনেক শুনবই, রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনার সম্পৃক্ততা, এই গল্পগুলো শুনবো। তবে সাইম, আমাদের একটা মনে হয় কিছু দেখানোর আছে না? স্পেশাল একটা ক্লিপ আমরা দেখব, সেটা হচ্ছে সত্যজিৎ রায়
আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা চমৎকার একটা নির্মাণ করেছিলেন। সেই নির্মাণটা আমরা কিছু অংশ এবং দর্শকদের উদ্দেশ্যে বলে রাখি যে আমরা হয়তোবা কিছুটা সময় স্বল্পতার কারণে আমরা কিছুটা এডিট করে একটু ছোট করে সেটা দেখাচ্ছে। আশা করি সেটা আমার স্বল্প এতে দেখবেন এবং চমৎকার এখানে রবীন্দ্রনাথকে একদম আসল রবীন্দ্রনাথকে পোট্রে করা হয়েছে এবং সেটাই হয়তো অনেকেই এটা বিভিন্ন সময় দেখেছে এবং আমার ধারণা যে ম্যাক্সিমাম মানুষ এটা দেখেনি। তো আমরা চাই যেহেতু আমরা আধুনিক সময়ের মানুষ, আমরা রবীন্দ্রনাথকে মানুষের মাঝখানে পৌঁছে দিতে চাই। এবং এই জায়গায় আমি একটু বলি, আমাদের কিন্তু আজকে যে বিষয়টা আমরা অনুষ্ঠানে নির্ধারণ করেছি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ এবং আধুনিকতা এবং তরুণ। রবীন্দ্রনাথ সবসময় তারুণ্য। এবং খুব মজার ব্যাপার যে দুজন গুণী মানে দুজন মহারথী, একজন নির্মাণ করেছেন আর একজনের নিয়ে। চমৎকার। আমরা মনে হয় আর কথা না বাড়িয়ে তথ্যচিত্রটি আগে দেখে নিই, তারপর সেটা নিয়ে কিছুটা কথা বলি। চলুন দেখে আসি। Of India, Calcutta was the seat of the Queen's government. In the northern part of the sprawling city, in the area known as Jorashako in Chitpur, was the family residence of the Tagores. The Tagores had an impressive lineage. It dated back to the first group of learned Brahmins that came from Kannauj and settled in Bengal in the 8th century. When Rabindranath was born, the Maharshi was 45 years old. His wife Sharada Muni was 33. Rabindranath was the 14th child. At the age of 7, Robi was sent to school. Robi was 13 when his first book of verse, Kobi Kahini, came out. When Robi was 16, Dijendranath brought out a literary magazine called Bharati, and Robi found an admirable platform for his literary activities. If the plan was to provide the boy with a proper education, it came to naught, for Robi returned without completing his course of studies at the London University. While in England, Rabindranath had become acquainted Western music. When Rabindranath's Shanda Sangeet was published, Bankim Chandra personally congratulated the poet and acknowledged his preeminence among the rising writers of the day. At the age of 22, Rabindranath married Bhavatarini Devi. The old-fashioned name was later changed to Mrinalini. In 1901, Rabindranath was 40 years old. His already enormous output of poems and plays had been gathered in one big volume. It comprised 21 books and included Shonarturi, his first masterpiece. According to the Maharshi's wishes, a seat of prayer and a temple of worship had been built, and close to the temple, a residential house which was called Shantiniketan, the abode of peace. The object of Rabindranath's visit to England in 1912 was to study the educational methods of the West, and also to acquaint the West with his own work at Shantiniketan. He happened to carry with him on this occasion a notebook containing his own English translations of some of his songs, mainly from Gitanjali. He showed these translations to the English painter William Rothenstein, who had met him on an earlier visit to India. Rothenstein was so impressed that he sent a copy of the translation to the well-known Irish poet Yeats. In introducing the poems to a gathering of English writers and intellectuals, Yeats said, "I know of no man in my time who has done anything in the English language to equal these lyrics." Gitanjali was published in England in the same year. There has rarely been another instance of a poet gaining world fame in like manner. The Nobel Prize came in 1913. Wherever he went, he spread the message of peace and stressed the importance of intellectual cooperation between nations. He said, "We ought to know that isolation of life and culture is not a thing of which any nation can be proud. In the human world, giving is exchanging. It is not one-sided." He also said, "I had at one time believed that the springs of civilization would issue out of the heart of Europe. But today, when I'm about to leave the world, that faith has deserted me. I look around and see the crumbling ruins of a proud civilization strewn like a vast heap of futility."
7th of August, 1941, in the city of Calcutta, a man died. His mortal remains perished, but he left behind him a heritage which no fire could consume. It is a heritage of words and music and poetry, of ideas and of ideals, and it has the power to move us, to inspire us, today and in the days to come. We, who owe him so much, salute his memory. We salute his memory. Always, we cherish his memories. রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে, যিনি আসলে কোটি কোটি মানুষ, শুধু বাঙালি, বাংলাদেশি, ইন্ডিয়ান সেটা বলবো না, সারা বিশ্বের মানুষ, কারণ তিনি জয় করে নিয়েছিলেন বিশ্বের অসংখ্য মানুষের মন, সবাইকেই শোকসাগরে ভাসিয়ে চলে গিয়েছিলেন। তবে সেই চলে যাওয়াটা শুধুমাত্র দৈহিকই বলতে পারি, কারণ আমাদের সকলের আত্মায় মননে উনি রয়ে গেছেন, থাকবেন আজীবন। চমৎকার একটা তথ্যচিত্র দেখলাম একেবারে, এবং তুমি খুব সুন্দর করে বললে যে আছেন, থাকবেন, ছিল, আছেন, থাকবেন। আচ্ছা, এবারে জানতে চাইবো যে তোমার জীবনে মানে কোনটা আগে আসছে, সঙ্গীত নাকি রবীন্দ্রসঙ্গীত? না, আমার জীবনে সঙ্গীত আগে এসেছে। সঙ্গীত আগে এসেছে, কারণ আমরা যখন শুরু করি কখনোই রবীন্দ্রসঙ্গীত দিয়ে কিন্তু শুরু করি না, আমরা শুরু করি সারেগামা, তারপর ছড়া গান। আর তখন না আসলে কোনো গানের বোধ কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় না, কোনটা কোন সঙ্গীত। হ্যাঁ, এবং আমার জীবনটা আসলে আরেকটু মজার। আমি ছোটবেলাতে 2 বার জাতীয় শিশু পুরস্কার, গোল্ড মেডেল যেটা হতো আগে, পুরস্কার প্রতিযোগিতা পল্লীগীতিতে, লোকসঙ্গীতে পেয়েছি। ওকে, আমি খুব ভালো লোকসঙ্গীত গাইতাম, এবং লোকসঙ্গীত মানেই তো একটা উদাত্ত গলা এবং একটু ধেড়ে গলা, বলি যে মানে গলা ছেড়ে গান গাইবার হবে। এবং একটু শেষের দিকে যখন আসলাম 2007-08, তখন আমার মনে হলো যে আমি রবীন্দ্রসঙ্গীত গাইবো। এই রবীন্দ্রসঙ্গীতের প্রতি প্রেমটা হঠাৎ কিভাবে এলো? একটা প্রতিযোগিতা হতো সারা দেশব্যাপী, জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আন্ডারে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। তো আমার মনে হলো যে আমি এখানে নাম লিখাবো। আমি বাসায় বললাম, আমার শিক্ষককে বললাম। তখন তুমি কোথায় থাকতে? ফরিদপুরে। আচ্ছা। বললো যে সব হবে, তোমার গলায় রবীন্দ্রসঙ্গীত হবে না, তুমি এই দিকে যেও না, এটা একটা উচ্চ মার্গের গান, এটি একটি শেখার গান, এটা একটা প্রসেসের গান, এটা চাইলেই হুট করে যে কেউ গাইতে পারে না। তো আমি খুব পজিটিভলি ব্যাপারটা নিলাম। আচ্ছা। আমার এক বড় ভাই ছিলেন স্টিভ তুর্য, তার কাছে গিয়ে আমি 4টে গান শিখলাম। অনুষ্ঠানে ওই প্রতিযোগিতাতে 5টা গান দরকার, কারণ অতগুলো গান শেখার মতো সময় আমার ছিল না। 4টা গান শিখে আমি নাম দিলাম ফরিদপুরে, আমি ওখানে প্রথম হলাম। আমি ঢাকাতে আসলাম পরের বাছাইতে, ওখানে প্রথম হলাম। আচ্ছা। এবং জাতীয়ভাবে যে প্রতিযোগিতাটা হলো, ওখানে সারা বাংলাদেশ থেকে 70 জন প্রথম শিল্পী এসেছিলেন, সেখানে আমি প্রথম মান পেলাম। বাহ! আচ্ছা, প্রথম যদি না হতে তাহলে কি কাহিনীটা একটু অন্যরকম হতে পারতো? হয়তো অন্যরকম হতো। আচ্ছা, কিন্তু এই যে প্রথম হলেন, তখন যিনি বলেছিলেন যে তোমাকে দিয়ে হবে না, তার মুখোমুখি হয়েছিল? হ্যাঁ, তার মুখোমুখি হয়েছিলাম। বললো যে ভালোই হয়েছে, এবার ভালোই হয়েছে, মানে আমাদের দেশের ভাষায় বলি ভালোই হয়েছে, তবে হবে না। কিন্তু একটা দুইটা গান দিয়ে তার রবীন্দ্রনাথের গান হবে না। রবীন্দ্রনাথের গান হতে হলে বা নজরুল ইসলামের গান হতে হলে, নজরুলের গান হতে হলে তোমাকে অনেক ক্লাসিক্যাল শিখতে হবে, তোমার গলার মধ্যে অনেক জড়োয়া থাকতে হবে, অনেক কাজ লাগবে। আর রবীন্দ্রনাথের গান হইতে হলে তোমাকে সেটেল হতে হবে, হিরো হতে হবে, তোমার গলাকে শান্ত করতে হবে। এই একটা মিথ কিন্তু আমাদের দেশে প্রচলিত রয়েছে, এটা কি তুমি বিলিভ করো? বিশ্বাস করো যে আসলে ওর কণ্ঠেও কিন্তু সেটা প্রকাশ পায় না? আমি একেবারেই বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে কোনো সুর, স্বর বা যে কোনো শিল্প যখন মানুষের প্রাণে আসে সেটা সমৃদ্ধ হবে এবং সেটা প্রাণ প্রতিষ্ঠা হবে। এবং প্রাণে না আসলে সে গান বা সে লেখনী কখনোই সমৃদ্ধ হবে না। তারপরে পরের বছরও একই প্রতিযোগিতাতে আমি নাম লিখিয়েছি, পরের বছরও আমি প্রথম মান পেয়েছি। তার পরের বছর বড় গ্রুপে, তখন আমাকে বললো যে বাচ্চাদের গান গেয়ে তো পাইছো প্রথম মান, এখন কি এবার প্রমাণ করো নিজেকে। এবং তখন আমি যেহেতু ফরিদপুরে ছিলাম, আমি রবীন্দ্রনাথের সৃষ্ট তাল, উনি কিছু তাল সৃষ্টি করেছেন, সেই তালগুলো আসলে ঢাকার বড় বড় ওস্তাদজিরা ছাড়া জানেন না, মানে ওই তবলিয়া ছাড়া বাজাতে পারেন না।
তো আমি আমার মনে আছে যে আমি শ্রীকান্ত দার একটি রেকর্ড থেকে গানটি শিখেছিলাম। শিখে আমি নিজে স্বরলিপি দেখে দেখে মোটামুটি একটা কিছু তৈরি করে এনেছিলাম। যখন আমি ঢাকায় এসে প্র্যাকটিস করছি কোনোভাবেই মিলাতে পারছি না, কারণ আমি তো তালে শিখে আসিনি গানটা, আর এই গানটি অন্য তাল। আমি যেটা শুনছি সেটা না, আমি যেটা বুঝছি সেটা না। একদিনের মধ্যে আমাকে আমার এক বড় দিদি ছায়া কর্মকার বলে, উনি বিশ্বভারতী থেকে পড়ে এসেছেন, উনি কিছুটা তৈরি করে দিলেন এবং উনিও বললেন যে কিছুই কিন্তু হবে না। পরে আমার মনে আছে তখন মিতা হক আপা বাচ্চা ছিলেন, উনি বিচারক, সানজিদা খাতুন বসা, উনি বিচারক না, এক সাইডে বসা দূরে, লাইসা আহমেদ লিসা, বুলবুল আহমেদ, মানে সব বড় বড় মহারথীরা যারা রবীন্দ্রনাথের গানকে শুদ্ধভাবে প্রচার প্রসারে সেই স্বাধীনতা যুদ্ধ থেকেই শুরু করে এসেছেন। তাদের সামনে তো এমনিতেও ভুলভাল হয়ে যাওয়ার কথা, এমনি ভুল হবে। আমি এবং খুব মজার কম্পিটিশনটা, প্রথমে একটা যে গানটি গাইবে ওটা আবৃত্তি করতে হবে। আচ্ছা, আবৃত্তি করলাম আমি আমার গানটি। কোনটি ছিল মনে আছে? গভীর রজনী নামিল হৃদয়ে আর কোলাহল নাকি গাইবো, এক লাইন গাইবো। দেন আমি গাইলাম, গাওয়ার পর আমাকে সঞ্জিদা খাতুনের ছোট বোন ফাহমিদা খাতুন, যিনি প্রথম সিনেমাতে গান করেছিলেন রবীন্দ্রনাথের গান বাংলাদেশে এবং সবথেকে প্রচলন ঘটিয়েছিলেন, আমি তোমারও সঙ্গ বেঁধেছি আমার প্রাণী গানটি, উনি বললেন যে তুমি খুব ভালো গেয়েছো, খুব সুরে গেয়েছো, আশা করি ভালো হবে। তখন পরে শুনলাম আমি আবারও প্রথম মান পেয়েছি। সো আমার এই হচ্ছে, মানে একদিন শিখেই বাজিমাত করে ফেললেন। আমি জানি না, হয়তো ওই যে আমার মধ্যে ওই ডিটারমিনেশনটা কাজ করছিল যে আমি হয়তো ধরবো জিনিসটাকে, আমি কি আছে যে আমি পারবো না, বা কি আছে যে আমাকে আরো শিখতে হবে, ওই শেখার তাড়না থেকে মানে জেদটাও বেড়েছে, ভালোবাসাটাও বেড়েছে। গানটা খুব সুন্দর, আজকে দিনের সাথে খুব যাবে। গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল নাই, রহি রহি শুধু সুদূর সিন্ধুর ধ্বনি শুনিবারে পাই, গভীর রজনী নামিল হৃদয়ে আরো কোলাহল আর কোলাহল নাই। আচ্ছা, এই যে একটু আগে তুমি বললে যে একটা মিথ তৈরি হয়ে গেছে, প্রচলন তৈরি হয়ে গেছে যে নজরুলের গান একভাবে গাইতে হবে, রবীন্দ্রনাথের গানগুলো একভাবে গাইতে হবে সেটেল হয়ে, এবং এটা কিন্তু সেটা যেমন কণ্ঠের ক্ষেত্রে রয়েছে, সেটা কিন্তু পোশাকের ক্ষেত্রেও রয়েছে, যে ওই পোশাক পরে পাঞ্জাবি পরতে হবে, বা রাবীন্দ্রিক একটা পোশাক, যেমন শাড়ি পরে আসতে হবে গায়ে, বা মেকআপটাও সেরকম হতে হবে, বা সাজগোজটা সেরকম থাকতে হবে, তারপরে এখানে একটা উত্তরীয় থাকতে হবে, পাঞ্জাবি, মানে পরিপাটি বাঙালি একটা ব্যাপার ঠিক বসে। হ্যাঁ, তো এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো? আসলে আমি বা আমরা একটা পোশাকে আসলে কতটুকু রবীন্দ্রনাথ হয়? অবশ্যই আমরা একটি প্রজন্ম, আমার তোমার ভাবনা দিয়ে কিন্তু পুরো সাহিত্যটাকে আমরা তুলে ধরতে পারবো না। আমরা একটা প্রজন্ম থেকে প্রজন্মতর কিন্তু আমরা দেখে এসেছি যে যারা রবীন্দ্রনাথের গান করেন, শাস্ত্রীয় সঙ্গীত করেন বা ব্যান্ডের গান করেন, তাদের এক ধরনের অবয়ব। বাট এখন এতটাই গ্লোবালাইজেশনের যুগ চলে এসছে, ওটিটি প্ল্যাটফর্মটা এতটা স্ট্রং হয়ে উঠেছে, এখন কিন্তু মানুষ দেখার থেকেও শোনার দিকে নজর দিচ্ছে। আর আমার কাছে মনে হয় যে আমি ব্যক্তি স্বপ্নীল বা ব্যক্তি নীল, তুমি যেমনই থাকো না কেন, তোমার শিল্পটা কতটুকু স্বচ্ছ এবং কতটুকু পরিশীলিত, এটার দিকে আমার নজর। আমার গানটা কতটুকু স্বরলিপি মোতাবেক হলো, আমার গায়কিটা কতটুকু পরিমিতি বোধ রেখে হলো, আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টটা কতটুকু ঠিক হলো, এটা আমার কনসার্ন। আমি টি শার্ট পরে গান করি বা আমি পাঞ্জাবি পরে গান করি, এটা আমার কনসার্ন হওয়া উচিত। বেসিকটা রুটটা তো গান, আসলে অবশ্যই এটা হতে হবে। আমার গানের শুদ্ধতা দরকার, আমার পোশাকের শুদ্ধতা দরকার নেই। উত্তরটা, আমি
অনেক বড় বড় গুণী গুণী মানুষের সাহচর্য পেয়েছি, লেখক থেকে শুরু করে সঙ্গীত শিল্পী। তাদের ব্যক্তি জীবন এক ধরনের, তাদের আর্টিস্টিক লাইফ এক ধরনের, তাদের সংস্কৃতি চর্চা এক ধরনের। আমি কোনোটাতেই মেলাবো না, আমি কোনোটাতেই যাব না। আমি তার সৃষ্টিকে আমি প্রণাম জানাবো, আমি তার সৃষ্টি দ্বারা বায়াসড হব, তার সৃষ্টি যে কথা বলবে আমি সেদিকে যাব। আমি ব্যক্তিতে বিশ্বাসী না, আমি ব্যক্তিত্বে বিশ্বাসী, আমি লেখনীতে বিশ্বাসী। চমৎকার, খুব সুন্দর বলেছে আসলে। আর তবে তার বাইরে কেউ যদি নিজস্ব একটি ধারা, নিজস্ব একটি স্টাইল যদি বলি, কেউ যদি সেভাবে পোশাকটা ধারণ করতে চায়, সেটা একান্তই তার নিজের ব্যাপার। তবে সেটাই যদি মুখ্য না হয়ে ওঠে, সেটা দিয়ে যদি বিচার না হয়। আমি আমাদের তো সবারই ব্যস্ততা থাকে বিশেষ দিনে, বিশেষ করে পহেলা বৈশাখ, পহেলা আষাঢ়। আমি সকালবেলা যখন ঢাকাতে থাকি, আমি চেষ্টা করি রমনার বটমূলে গিয়ে গান শুনতে। তখন আমি মনে হয় যে আমি সেই ছোটবেলাতে ফিরে যাচ্ছি। কি অদ্ভুত সুন্দর করে এখনো, যেহেতু আমাদের প্রিয় সঞ্জিতা খাতুন আপা বেঁচে আছেন, উনি একটি বক্তব্য দেন, সবাই মিলে ধলিল আহ্বানে গাইছেন, মিলন হবে কতদিনে গাইছেন, নজরুলের গান গাইছেন। মানে আমার শরীরে মানে একটা শিহরণ জেগে উঠছে। ওটা দেখে আমি কিন্তু বাড়িতে আসি, আবার হয়তো আমার বিকালে একটি বিরাট বড় কনসার্ট, যেখানে আরো 10 ধরনের মানুষ আছেন, যেটি শহর থেকে বাইরে। সেখানে আমাকে সেই পরিবেশের গান গাইতে হবে, অন্যভাবে আমোদিত করতে হবে, অন্য ধরনের গান, সেই পরিবেশের গান গাইতে হবে। তো সেখানে যদি আমি একটি লোকসঙ্গীত গাই, বা আমি আমাদের দেশের ব্যান্ডের গান গাই, বা আমি আমার যে কোনো পছন্দের গান গাই, সেটা তো আমি আমার শ্রোতার জন্য গাইছি। একদম তাই। আমার পোশাক বা আমার গান আমার সৃষ্টিকে কেন আঘাত করবে? সেটা। আচ্ছা, তোমার এই রবীন্দ্রনাথ, রবীন্দ্রসঙ্গীত বা তোমার নিজের অভিজ্ঞতাগুলো আরো আমরা ছোট ছোট করে শুনবো অবশ্যই, কিন্তু মাত্র শোনা শুরু হলো আমাদের, সেটা একটা বিরতির পরে না, আরো বাকি আছে। তবে তোমার জন্য একটা টাস্ক আছে এখন, আমাদের প্রথম বিরতিটি নিতে হবে তোমাকে, এবং সে খুব ভালো পারবে সেটা। ক্যামেরাটা ওইদিকে। রূপকথার রাত আমাদের অনুষ্ঠানের নাম। আমাদের সবার পক্ষ থেকে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কারণ আমাদের সাথে আছে একজন রূপকথা এবং একজন কথা জাদুকর, এবং আমি তাদের অন্ধভক্ত। আমরা স্মরণ করছি রবীন্দ্রনাথকে গানে কবিতায়। দেখা হচ্ছে একটু পরে। চমৎকার। টিভির পর্দায় রূপকথার রাত অনুষ্ঠানের সাথে আছে সায়েম, নীল এবং স্বপ্নীল, এবং আমরা তিনজন মিলে গানে এবং কথায় কথায় স্মরণ করছি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে। আবারও ফিরে যাব যে সবাই কি নামে ডাকে বেসিক্যালি, মানে স্বপ্নীল নাকি সজীব? গানের সবাই স্বপ্নীল ডাকে, আমার বন্ধুরা বা আমার জেলা শহরের সবাই সজীব ডাকে। আচ্ছা, তখন আসলে সজীব ছিলাম, স্বপ্নীল হয়ে উঠতে পারিনি। এখন কিছুটা চেষ্টা করছি স্বপ্নীল হয়ে উঠবো। চেষ্টাটা কতটুকু সফল কি মনে হয় নিজের কাছে? সেটা তুমি বলতে পারবে। আমাদের কাছে তো সফল বলেই আজকে আমরা দুজনেই নীল। হ্যাঁ, তাই না? আমি হচ্ছে শুধু নীল, তুমি একজন স্বপ্নীল, একজন বাস্তব নীল। কারণ আমাদের জীবনটাই আসলে স্বপ্নময়। হ্যাঁ, এখন একটাই স্বপ্ন যে সবকিছু সুন্দর হয়ে যাবে, আলোর মুখ দেখবো, আমরা সবাই মিলে আবার গান আনন্দে ফিরে যাব। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই নিউ নরমাল কথাটা শুনতে আর ভালো লাগে না, নরমাল হয়ে যাক। আসলে এবং উই অল আর নরমাল। হ্যাঁ, কারণ ভ্যাকসিন নেওয়া হয়ে যাচ্ছে, ভ্যাকসিনেটেড হয়ে যাচ্ছে সবাই। বাই দ্য ওয়ে, নিয়েছো তুমি? দুটো ডোজ ডান। সাইমের কি অবস্থা? আমার প্রসেস চলছে। তোমার এখন বয়স, তোমার বয়স সাথে চলে আসছে। না, 16 বছর এখন না, আর মাত্র কয়েকদিন পরে বয়স চলে আসছে। 16 বছর কিছুদিন পর। হ্যাঁ, কয়েকদিন পরে। তুমি নিয়েছো? আমি নেব। এখনো নাওনি? তুমি আমার চেয়ে ছোট, আমি একটা পেয়েছি। এটা ভ্যাকসিনের কথা হচ্ছে, এমন ভাবে বলতেছে যেন বেবি নেওয়ার কথা হচ্ছে। আমরা ফিরে আসি, তোমার মাথায় উল্টো পাল্টা জিনিসই ঘুরবে সাহেব। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে আসছি রবীন্দ্রনাথের কথা এবং গানে। আমরা ভালো ছিল, বেশি ব্যক্তিগত কথায় চলে যাচ্ছি। আমরা আবার রবীন্দ্র চর্চা। সায়েম সব সময় এই কাজগুলো করে এবং ওর সাথে। আচ্ছা, আমরা আবার ফিরে আসি আমাদের আলোচনায়। এই যে বলছিল যে অনেকে, আমি এবং তুমি কারো কিন্তু বলনি, পরিচয়টা বলনি, এবং তাদের প্রতি শ্রদ্ধা রেখে পরিচয়টা বলনি যে কারা কারা তোমাকে ওই সময় বলেছে তোমাকে দিয়ে হবে না, তোমাকে দিয়ে হবে না। তো এই যে হবে না ব্যাপারটা, এবং সেক্ষেত্রে একজন এই সময় আমরা যদি বলি এটাকে একটা শব্দ, যে আধুনিক সময়ের আমরা রবীন্দ্রসঙ্গীত কি করে বড় হয়ে বা শিখেই বা কি করবে, তো এই ধরনের প্রবলেমগুলো তো তখন তুমি কিভাবে মোকাবেলা করেছো, নাকি এইটাই এক সময় তোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সামনে দিকে এগিয়েছো? তখন তো আসলে পরিবার থেকে বলতো, এখনো বলে গান গেয়ে কি হবে, এখনো সময় আছে, আল্লাহর নামে আসো, করোনা চলে এসছে, চাকরিতে জয়েন করো, গান তো গাবাই, কিন্তু চাকরির সাথে থাকো, মানে এটা সাইড, বিয়ে করো, মানে এরকম। তুমি কি করো? গান করো, মানে গান করো, আর কি করো? আসলে কি করো? শিল্পী, মানে
হবে না। আমার আসলে মনে হচ্ছিল এই যে তুমি প্রথম থেকে প্রতিকূলতা পেলে, মানে তুমি রবীন্দ্রনাথের গান গাইতে চাচ্ছ, রবীন্দ্রসঙ্গীত গাইতে চাচ্ছ, কিন্তু তোমাকে বলছে তোমাকে দিয়ে হবে না, তুমি চেষ্টা করলে, তুমি প্রথম হলে, তারপরে তোমাকে বলছে এই হয়ে গেছো, বাট লং রানে তোমাকে দিয়ে কাজ হবে না। এই যে প্রতিকূলতাগুলো তুমি ছোটবেলায়, তখন তো কিশোরই ছিলে, তাই না? সেই সময়টাই তুমি যখন তুমি এটা মুখোমুখি হয়েছো, কিন্তু তারপরও তুমি এগিয়ে গেছো, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা বলি বা শক্তি বলি বা সাহস বলি, সেটা আসলে কোথা থেকে পেয়েছো তুমি? আসলে সাহসটা পেয়েছি পরিবার থেকে। আচ্ছা। আমি খুব সুন্দর একটি পরিবারে বড় হয়েছি। আমি আমার নানা বাড়িতে বড় হয়েছি ফরিদপুরে। আমার নানা একজন বিশিষ্ট কবি। আচ্ছা। আসলে তার অনুপ্রেরণাই আমার জীবনের সবথেকে বড় একটি জায়গা তৈরি করেছেন। তিনি সবসময় বলেছেন প্লিজ আগাও, গানটা করো। এখনো আমার যখন কোনো অনুষ্ঠান হয় বা কোনো নিউজ আসে, সবার প্রথমে তিনি পড়েন, তিনি রাত জেগে চেষ্টা করেন। তার ভালোবাসায় আসলে চর্চাটা করেছি এবং আজকেও আসার সময় ফোনে বলছিল এবং পরিবারের সবাই আসলে গানের সঙ্গে জড়িত ছিলেন, আমার মা, আমার খালারা, কিন্তু আসলে প্রফেশনালি কেউ আগাতে পারেনি। কিন্তু বাসায় গান করতেন? হ্যাঁ, গান করতেন। এখনো সবাই গানের সাথেই জড়িত, কিন্তু আসলে যেটা হয় যে সমাজ ব্যবস্থা এবং যারা মফস্বলে থেকে আমরা আসি, আমাদের যাত্রাটা কিন্তু একটু কষ্টই হয়। আজকে এই প্ল্যাটফর্মে আমরা বসে আছি, এখন চাইলেই আমরা ইউটিউবে বা ফেসবুকে একটা গান বা কিছু আপলোড করে দিতে পারছি, তখন কিন্তু পারতাম না, তখন এই মিডিয়ামটা ছিল না। আমাদেরকে অডিশনের পর অডিশন দিতে হয়েছে, আমাদেরকে সিডি দিতে হয়েছে। তো সেই জায়গা থেকে এখন প্রথমে নানা আমাকে অনুপ্রাণিত করেছেন, আর যখন বারবার বাধা পড়ছিল, বাদ পড়ছিলাম, অনুষ্ঠান থেকে বাদ পড়ছিলাম, বলছিল না আরো প্র্যাকটিস করতে হবে, না রবীন্দ্রসঙ্গীত শুধু হবে না, রবীন্দ্রসঙ্গীত হলেও এই 5টি গানই গাইতে হবে, একটু পপুলার গান, এই পুরনো গান বা আনকমন গান হবে না, তখন মধ্যে আরো অনুপ্রেরণা কাজ করছিল। আর তখন মনে হচ্ছিল জেদ কাজ করছিল কি? হ্যাঁ, এখনো জেদ কাজ করে, এখনো জেদ কাজ করে। এবং যেখানেই যাই, যে ধরনের গানই গাই, চেষ্টা করি সেই মঞ্চে একটা হলো রবীন্দ্রনাথের গান গাইতে, এক লাইন হলেও। এখন কোন জেদটা কাজ করে? এখন জেদটা কাজ করে হচ্ছে তরুণ প্রজন্ম, মানে আমরা তো একটা প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্ম যারা আরো তরুণ এবং যারা আরো ট্যালেন্টেড, সব দিক থেকে, টেকনো থেকে ট্যালেন্টেড, তাদের জ্ঞান অনেক প্রসারিত। পৃথিবীটা তো এখন অনেক ছোট হয়ে এসেছে, হাতের মুঠোয়। ওদের কাছে আমাদের কবিয়াল, বাংলা সাহিত্যের যারা মূল স্তবক, রবীন্দ্রনাথ, লালন, হাসন, আমাদের নজরুল, কাজী নজরুল ইসলাম, ডিএল রায়, অতুল প্রসাদ, এদের কিছু কাজ শোনাতে চাই। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে এদের অনেক গান তো আমাদের শিল্পীরা, অগ্রজরা, গুণী শিল্পীরা গেয়েছেন, তো তুমি কি শোনাবা, তোমার গান কেন শুনবে? কিন্তু আমার কাছে মনে হয় যে ওদের মতো করে যদি আমি ওদেরকে কিছু গান শোনাতে পারি, তাহলে ওরা ওখান থেকে একটা নির্যাস নেবে এবং তারা কিন্তু শুনে। আমি তরুণ প্রজন্ম এই কথাটা বলে অনেকে অনেক ধরনের অভিযোগ করে, অনেক সিনিয়ররা করে, অনেকেই আছে করেন না, সবাইকে এক কাতারে ফেলছি না, কিন্তু আমি নিজেও তো, আমরা তো এই প্রজন্মেরই, বা আমি আমার ছোটদের সাথেও আমি বেশ মিশি, আমার অনেক ছোট ছোট বন্ধু আছে, তাদের মধ্যে কিন্তু আমি বেশ রবীন্দ্র প্রেমটা দেখি। তবে হ্যাঁ, হয়তো অন্যদের কথা আরো অনেকে, আমাদের শেকরের গান তো অনেকেই গেয়েছেন, সব ধারা সম্পর্কে তারা সেভাবে ভালোভাবে জানে না, কিন্তু নজরুল, রবীন্দ্র, লালন, বিশেষ করে এই 3টি ক্ষেত্র নিয়ে কিন্তু তাদের মধ্যে বেশ জানাশোনা আছে এবং তারা বেশ পছন্দ করে, এবং বিশেষভাবে রবীন্দ্রসঙ্গীত কিন্তু তাদেরও বেশ সঙ্গী। এই জায়গাটাই আমাদের একটা চ্যালেঞ্জ, যে আমাদের গুরুরা বা আমাদের বরেণ্য শিল্পীরা একটা পথ তৈরি করেছেন, এই পথটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তারপর আমরা একটা পথ তৈরি করব, সেখান থেকে আবার, কারণ আমার কাছে মনে হয় যে এখন যারা কলেজ পড়ুয়া স্টুডেন্ট বা স্কুলে আছেন, তারা যদি গিটার নিয়ে একটি গুনগুন করে আমাদের এই কবিয়ালদের গান করেন বা রবীন্দ্রনাথের একটি গান করেন, বা মেঝেতে বসে এসে গাইছে তার স্কুলে, এটা কিন্তু আরো 10 জনকে অনুপ্রাণিত করবে এবং করছে, এখন করছে। এটাই হচ্ছে আমাদের জায়গা। কিন্তু বারবার একটা কথা বলছি যে অবশ্যই সুর, বাণী ঠিক রেখে, সুর বাণী ঠিক রেখে, তোমার গায়কী যেরকমই হতে পারে, তোমার স্টাইলটা যেরকমই হতে পারে, বাট তুমি করো, তুমি ভাঙো, তুমি ব্যারিয়ারটা ভাঙো, তুমি ছড়াও গানটিকে। আচ্ছা, আধুনিকতা নিয়ে অনেক ধরনের কথাই রয়েছে, এটা নিয়ে একটা প্রশ্ন আছে, কিন্তু একটা ফোন রয়েছে, সেই ফোনটা আমরা আগে নিয়ে আসি। হ্যালো,
জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন কোথা থেকে? আমি কৃষিবিদ মোহাম্মদ শাহাবুল্লাহ সরকার, সিলেট থেকে বলছিলাম। জি বলুন। তো আমরা জানি এবং বিশ্বাস করি গান কিংবা সঙ্গীত মানুষের মন এবং মননশীলতাকে সমৃদ্ধ করে। জি। তো বর্তমানের সমাজে বা সর্বক্ষেত্রে মূল্যবোধের যে অবক্ষয় চলছে, তো বর্তমানের এই সঙ্গীত সেই অবক্ষয় রোধে কতটুকু ভূমিকা পালন করতে পারছে বলে মনে করেন? প্লিজ। আচ্ছা, সুন্দর প্রশ্ন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্য এবং সুন্দর এই প্রশ্নটির জন্য। কি মনে হয়? অবশ্যই এত সুন্দর একটি প্রশ্ন করলেন, তাকে অনেক ধন্যবাদ জানাই। এই যে আপনারা গান নিয়ে ভাবছেন, এটাই তো আমাদের প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে এবং আমরা চেষ্টা করছি। সবসময় একটা কথা বলে, এটা যুগে যুগে কালে কালে। যখন রবীন্দ্রনাথের সময় তার ছাত্র শান্তিদেব ঘোষ, আমি জানি না তোমরা নাম শুনেছো কিনা, ওনার ছাত্র একেবারেই ওনার এবং শান্তিনিকেতনের শিক্ষক ছিলেন। উনি আবার একটু বাউল স্টাইলে গান করতে পছন্দ করতেন। উনি একতারা দোতারা বাজিয়ে শান্তিনিকেতনে বাউলদের সাথে গাইতেন। তখন কি করলেন, উনি রবীন্দ্রনাথের গানগুলোকে ওনার নিজের মতো গাওয়া শুরু করলেন এবং অন্যরকম সুরে। সেই সুরগুলো একেবারেই অন্যরকম, কমন গানের অন্য সুর। তখন একটি ওনার বিরুদ্ধে একটি আঘাত আসলো যে তোমার এত বড় সাহস, তুমি গুরুদেবের ছাত্র হয়ে, গুরুদেব এখন জীবিত আছেন, তুমি এরম ভাবে গাইছো বাউলদেরকে নিয়ে, এটা তোমাকে কে দিল এই অধিকার? গুরুদেবের কাছে নালিশ গেছেন। গুরুদেব এটাকে খুব পজিটিভলি নিয়েছেন যে ও একটি ধারায় ছড়াচ্ছে। তো তখন কিন্তু তিনি বাধা পেয়েছেন তার সমসাময়িক বা তার আগের প্রজন্মের কাছ থেকে। তারপরে পরবর্তী শিল্পীদের ক্ষেত্রেও এরকম বাধা এসেছে, যারা ব্যারিয়ার ভাঙতে চেয়েছেন তাদের ক্ষেত্রে সবসময় বাধা এসেছে। আমার মনে হয় তুমি এই যে চমৎকার একটি গল্প বললে, মানে সত্যি একটা ঘটনা আমাদেরকে বলে, এটা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। কিছু জিনিস, কিছু নিয়ম থাকা ভালো, বা সেই ব্যাপারগুলো কিছু নিয়মের মধ্যে থাকাটা অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত কঠিন না করাটাই ভালো। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই কিন্তু তাকে সেই অনুমতিটুকু দিয়েছেন। এবং আরেকটা জিনিস নীল, যে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, সেটি কিন্তু দিন শেষে মানুষের কাছে থাকবে, থেকে যাবে। আর উনি একজন, যে প্রশ্নটির সাহায্যে আমি কথাটি বললাম যে আজকে কিন্তু আজকেই গান গেয়ে আমি আজকেই লিজেন্ড হতে পারি না, বা আজকের গানটি আমি কালে যুগে যুগে যেতে পারি না, যুগকে দিতে হবে। তো আমাদের শিল্পীদের কথা যদি বলে থাকি, মাহমুদুন নবী স্যার, রুনালাল্লাহ আপা যখন পুরনো গানগুলো গেয়েছেন, 20 বছর পর আমরা এখনো ধরে রাখছি, আর আরো 20 বছর ধরবে, তখন গিয়ে বোঝা যাবে। হয়তো আমাদের প্রজন্মের কিছু শিল্পীর একটা দুটো গানও হয়তো 20 বছর পর চলবে, হু নোজ, আবার নাও চলতে পারে, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের দায়বদ্ধতা থেকে। দেখা যাবে এখন অনেক জনপ্রিয়, খুব অল্প দিনে অনেক জনপ্রিয় মুখোমুখি ফিরছে, দেখা যাবে 10 বছর পরে সেটা মানুষ ভুলে গেছে, কিন্তু এখন হয়তো অতটা জনপ্রিয় না, কিন্তু দেখা যাবে 10-20 বছর পরেও মানুষ খুঁজে সেই গানটি শুনছে। এটা না আগে থেকে কোনোভাবেই বলা যায় না। দুইটার মধ্যে পার্থক্য আছে। এবং কালকে জয় করতে হলে কালকে সময় দিতে হবে, না সময় দিলে জয় কিভাবে করব? আচ্ছা, এই যে গানের ক্ষেত্রে এক্সপেরিমেন্টের কথা তুমি বললে, এবং এক্সপেরিমেন্ট মানেই কিন্তু সবাই একটু স্পেশালি এই ধরনের, মানে রবীন্দ্র নজরুল সঙ্গীতগুলো এক্সপেরিমেন্ট, তার মানে এই যে মিউজিক আলাদা করে ফিউশন করবে, এই যে আলাদা করে গিটার বসাবে, মানে ড্রামস আসবে, এই তো বেসিকটা নষ্ট হয়ে যাবে। এবং তুমি নিজেও কিন্তু এক্সপেরিমেন্ট করছো, তুমি রিসেন্টলি একটা গান রিলিজ করেছো, সেটাও এক্সপেরিমেন্ট করেছো, হ্যাঁ, একটু সাহসিকতার সাথে করেছো। তো এক্সপেরিমেন্টগুলো মানে কিভাবে করো, এবং সেক্ষেত্রে অবশ্যই যেটা হয় যে কিছু আসে যে সিনিয়রদের কাছ থেকে এক ধরনের কথা আসে, আর কিছু আসে যে মানে ফেসবুক একদম ডিরেক্ট, এখন তো ইচ্ছে করলেই টাইপ করে কমেন্ট করা যায়। তো এই জিনিসগুলো আসলে তুমি কিভাবে নাও? এক্সপেরিমেন্ট আজকে থেকে করছি না। আমার প্রথম অ্যালবাম বেরিয়েছে 2012 সালে। আমি খুব লাকি যে আমার একটা সিডি বেরিয়েছিল 2012 সালে বাংলাদেশ থেকে। কতগুলো গান রেখেছিলে সেটাতে? 9টা গান। তো রবীন্দ্রনাথের গান, তো কি গান গাইবো? সব গানই তো মানুষ কারো না কারো কণ্ঠে শুনতে পছন্দ করে, আমার কণ্ঠে কি শুনবে? আমি নিজেকে সবসময় না একটু ওই হবে না এই টাইপেরই ভাবি। তখন ভাবলাম, তখন আমি যেহেতু শান্তিনিকেতন থেকে এসেছি, আমি তখন ভাবলাম যে তাহলে রবীন্দ্রনাথের ভাঙা গান গাইব। একটি বই আছে ওনার নিজের লেখা, 230টি না হলে 290টি গান উনি কোনো না কোনো কবি বা সাহিত্যিক দ্বারা অনুপ্রাণিত হয়ে গানগুলো লিখেছেন। উনি ওগুলো পয়েন্ট আউট করেছেন, অনেকে জানেন না। তো আমি তেমনি 9টি গান বাছলাম। 9টি গানের অরিজিনাল গানটি এবং 9টি গানের রবীন্দ্রনাথের গান। তার মধ্যে ছিল সাউথ ইন্ডিয়ান একটি গান,
লাবণ্যের রামাকান্য, যেটি একটি রামের সৌন্দর্য বর্ণনা, সেখান থেকে তিনি রচনা করেছেন সেই গানটির সুর শুনে, একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বর। গগন হরকারার আমি কোথায় পাবো তারে থেকে এটা রাখিনি, আমি লিখেছিলাম দেখেছি রূপসাগরে মনের মানুষ, সেটার সাথে আমি করেছি ভেঙে মোর ঘরের চাবি। গেল বাংলা, সাউথ ইন্ডিয়ান গেল, এখন আমাকে ইংলিশে পারদর্শী হতে হবে। ইংলিশ থেকে উনি করেননি, আইরিশ এবং উনি স্কটিশ গান থেকে অনুপ্রাণিত হয়েছেন। স্কটিশ একটি গান আছে এ ব্যাংকস এন্ড ব্রেস, এটা ওদের মানে পুরনো ফোক গান, হারানো দিনের প্রেমিকার কথা ওখানে বলা হয়েছে। সেই গানটির সাথে ফুলে ফুলে ঢলে ঢলে এই গানটি অনুপ্রাণিত হয়েছে, এই দুটো গান করেছি। এবং শেষ আরো এরকম অনেকগুলো গানের পরে শেষ গানটি করেছিলাম সুন্দরী রাধা আওরে বাণী, যেটা ভানুসিংহ ঠাকুরের একটি পদাবলী, এটা গোবিন্দ দাসের পদ, কিন্তু রবীন্দ্রনাথের ভানুসিংহের মধ্যে আছে, উনি এটি রেখেছেন। উনি এটি আর বিদ্যাপতির একটি পদ ভারাবাদের মাহে ভাতার রেখেছেন, কারণ উনি এটি ওনার প্রথম রচনা। তো আমি এই নটি অ্যালবাম করলাম এবং একেবারেই যুগের মতো করে মিউজিক করে। তখন আরেকটু তরুণ ছিলাম, বোধ কম ছিল। লাকিলি ওটি বাংলাদেশে বেস্ট সেলার ছিল ওই বছর। অবশ্যই, মানে এটা কিন্তু খুবই অন্যরকম একটা পরিবেশনা, যদি বলি বেশ সাহসী একটি কাজ তুমি করেছো। তখন আমাকে অনেক কিছু পোহাতে হয়েছে। এটার প্রতিক্রিয়া কি ছিল সেটা শুনবো, কিন্তু আরেকটি ফোন কল নিয়ে নিচ্ছি তারপরে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আছেন আমাদের সাথে, কোথা থেকে বলছেন? চিটং থেকে তপু খান। অসংখ্য ধন্যবাদ। একটু প্রিয় শিল্পী স্বপ্নীল সজীব সাহেবের সাথে কথা বলতে চাচ্ছি। অবশ্যই, তিনি শুনতে পাচ্ছেন, কথা বলুন। আসসালামু আলাইকুম তপু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার লাইভ অনুষ্ঠান দেখবো বলে এক হলো অবধি অপেক্ষা করতেছি। থ্যাংক ইউ সো মাচ, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের ফরিদপুরের অহংকার এবং বাংলাদেশের গর্ব। আমরা তো অ্যাকচুয়ালি গান থেকে অনেক দূরে চলে গেছিলাম, এখন আপনারা যারা নতুন আসতেছেন তাদের জন্য আবার গানের রাজ্যে আমাদের ঘুরতে হবে। ভালো লাগতেছে, অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি রাত জাগতেছি, কিন্তু আমার রাতটা সার্থক। অনেক ধন্যবাদ। রাত জেগে আমাদেরকে দেখছেন, এটা ভেবে আমাদেরও ভালো লাগছে যে আমাদের সঙ্গী হয়েছেন আপনারা। সাথে থাকুন, আড্ডা তো চলছে, আশা করি ভালোই লাগছে। তুমি যেটাতে আমরা ছিলাম, অ্যালবাম যেটি করেছো, প্রথম অ্যালবাম, সেটাতেই এত বড় একটি কাজ তুমি খুব ভিন্নভাবে কিছু করেছো। এটা থেকে বোঝা যায় যে তোমার ভিন্ন কিছু করা এবং ভিন্ন কিছু দেওয়ার যে একটা ইচ্ছে, সেটা তোমার মধ্যে ভীষণভাবে প্রবল। এবং প্রতিক্রিয়াটা কেমন ছিল? ওটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভাঙা গান প্রথম ইন্ট্রোডিউস আমি করেছিলাম। অনেকে জানতেন কিন্তু কেউ সাহস করেনি। ইন্ট্রোডিউস করলাম ওটা, কিন্তু আমার গুরুজনেরা বা যারা বরেণ্য শিল্পীরা আছেন কেউ কেউ খুব ভালো লেগেছে, তাদের সাউন্ডটা নতুন, সাউন্ড স্কেপ বলি আমরা, যে খুব ভালো সঙ্গীত আয়োজন হয়েছে, ভালো গেয়েছো। সাউথ ইন্ডিয়ান গানটা হয়তো না গেলেও পারতে, রবীন্দ্রসঙ্গীত ইংলিশ গানটা হয়তো অন্য কাউকে দিয়ে গাওয়াতে পারতে। তখন আমি বুঝলাম যে ওই বাঁধ ভেঙে দাও, ভাঙা কিন্তু এত সহজ না। রবীন্দ্রনাথের যে তাসের দেশ আছে, আমরা জানি যে বাঁধ ভাঙার গল্প বলেছেন, সেই বাঁধ ভাঙা কিন্তু এত সহজ না। কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, কিছু মানুষের ভালোবাসাও পেয়েছি, সেটা হয়তো অন্যভাবে সেটা আমাকে আরো সাহস জুগিয়েছে আমার কাজকে। সেই বছরই নীল কলকাতা থেকে আমার আরো একটি একক অ্যালবাম বেরিয়েছে এবং তারা এই অ্যালবামটি দেখিয়ে আমাকে ডেকেছে। এবং তখন কলকাতাতে একটি খুব জনপ্রিয় প্রোগ্রাম হতো, একটি বেসরকারি টেলিভিশনে, আজ সকালের আমন্ত্রণ। এটা খুব পপুলার ছিল তখন, মানে মিউজিক্যাল মর্নিং শো খুব কম ছিল, প্রচলন ছিল না। এবং ওখানে সব মানে রথী মহারথীরা গান গায়। তো ওখান থেকে আমার ডাক এসছে এবং আমি খুব লাকি যে আমি সর্বকনিষ্ঠ শিল্পী। তো আমি ঢুকেছি, উপস্থাপিকা ঢুকে আমি ঢোকার সাথে সাথে বললেন যে অদ্ভুত সুন্দর কথা বলেন, মানে সে অদ্ভুত সুন্দর করে কথা বলেন আমি জানি, কিন্তু মল্লিকা দি বললেন এটা কে, প্রোডিউসারকে বলছে এটা কে, মানে এত বাচ্চা একটা ছেলে এরকম কিছু নাকি? আমি তো জানি না, আমি তো চুল স্পাইক করা, তখন স্পাইক করা, এবং আমি একটা ফতুয়া পরে গেছি, সেটাও এই শার্টের মতোই। এটা কে, মানে এ একা কেন, আর এ কি গাবে? মানে তরুণদের জন্য আলাদা একটি প্রোগ্রাম হতো, তো তরুণরা তরুণদের ওখানে যাবে, যা খুশি করবে, কিন্তু এটা তো একটা উচ্চ মার্গের শো।
আমি তো খুব ভয় পেয়ে গেছি, এত মিষ্টি ভাষী টিভিতে দেখি, হ্যাঁ। কিন্তু এখানে তো রেগে আবারে গেছে। কি হবে আমি তো জানি না। দেন ওখানেও সেই দুষ্টুমি। আমি যেহেতু গান নিয়ে পড়াশোনা করেছি, আমি শুরু করলাম ঋগ্বেদ দিয়ে, যেটা শান্তিনিকেতনে যে প্রার্থনা ভবন আছে রবীন্দ্রনাথের, ওখানে কিছু বেদ গাওয়া হয়, সেই বেদ মন্ত্রটি নিয়ে আমি শুরু করলাম এবং ওই বেদ মন্ত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ লিখেছেন আনন্দ লোকে মঙ্গলালোকে। এই গানটি এরকম ছিল, সঙ্গচ্ছাধং সংবাদাধং সঙ্গো মনাংসি জানাতং আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। তো তখন উনি বুঝলেন যে বাচ্চাদের গান, ঠিক আছে বাচ্চা গেয়ে ফেলছে, এরপরে কি গাইবে, মানে তখন না উনি আচ্ছা পরের কথাটা কি আমরা একটা ফোনের পরে শুনতে পারি যদি লাইনটা প্লিজ, কেটে ফোন না এত যায়? আসছে। হ্যাঁ একটা ফোন আছে, এটা একটু নিয়ে নেই। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম, কে বলছেন কোথা থেকে? নমস্কার। আমি সজীব, আমি নাসরিন আপা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি ভালো আছো? তোমার প্রোগ্রাম খুব ভালো হচ্ছে তো। থ্যাংক ইউ সো মাচ আপা, আপনার আমি দেখছি ভালোবাসা এবং আপনার আদর পেয়ে আমি অনেক সমৃদ্ধ হয়েছি এবং আপনি ফোন করেছেন, আমি খুব খুশি হলাম আপা। থ্যাংক ইউ সজীব, তোমার সব গানই আমার ভালো লাগে, আমি শুনছি তোমার প্রোগ্রাম। দোয়া রাখবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ দেখা হবে। ওকে সজীব, অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আচ্ছা এবার পরের কাছের একজন মানুষ। হ্যাঁ, কাছের একজন মানুষ, উনি আমাদের জাতীয় জাদুঘরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং উনি অনেক অনুষ্ঠান করিয়েছেন আমাকে দিয়ে এবং তরুণ শিল্পীদেরকে দিয়ে। শুধু সবসময় আমি না, আমার মাধ্যমে অনেক তরুণ শিল্পীদেরকে উনি প্রচার প্রসারে সহায়তা করেছেন। তো হয় না যে খুব প্রাণে লাগে যখন তরুণ শিল্পীদের কেউ প্রচার করতে চায়। যা বলছিলাম তখন, হ্যাঁ আমরা যেখানে ছিলাম, তো বাচ্চাদের গান ঠিক আছে, কারণ এখানে হয় না যে এক একটা প্রোগ্রামের এক এক ফরম্যাট থাকে। এই প্রোগ্রামে একটু স্বল্পশ্রুত গান, একটু কঠিন অঙ্গের গান, এ ধরনের গান হয়। তো ঠিক আছে, বেদ মন্ত্র দিয়ে তো টেনে ফেলছে একটা জিনিস, কিন্তু এরপরে কি হবে? তখন আমি বললাম যে এরপরে আমি প্রেম পর্যায়ের প্রথম গান গাইব। তো প্রেম পর্যায়ে, রবীন্দ্রনাথের প্রেম পর্যায় ভিত্তিক আছে তো গীতবিতানে, যে প্রেম পর্যায়ে যে প্রথম গানটি, এটি অতীব কঠিন গান, এটা খুব গুণী শিল্পী ছাড়া এই গানটি অ্যাটেম্প্ট করে না। চিত্ত পিপাসিতরে গীত সুধার তরে, কথাটা কি অপূর্ব! চিত্ত পিপাসিতরে গীত সুধার তরে, আরো ভিতরে সুন্দর সুন্দর অনেক প্রেমাতুর কথা আছে। তো এই গানটি গাওয়ার পর ভদ্রমহিলা, আমি জানি না উনি সত্যিই কেঁদেছেন কিনা, উনি অনুষ্ঠানের মধ্যে না কান্না করে দিয়েছেন। আমি না আরো ভয় পেয়ে গেছি, তখন তো আমি ছোট রে। তখন উনি আমাকে একটি কথাই বললেন যে আসলে মানুষের চেহারা দিয়ে বা মানুষের পোশাক দিয়ে জাজ করাটা কখনোই উচিত না। আমি ভেবেছি তুমি শিশু, তরুণ, তোমার চুলের স্টাইলটা আমাকে ভাবিয়েছে, কিন্তু আশা করব যে তুমি একটা দিন রবীন্দ্রনাথের গানকে অনেক দূরে নিয়ে যাবে। Do not judge a book by its cover. এবং একজন মানুষকে কখনোই তার বাহ্যিক রূপ এবং পোশাক আশাক দিয়ে বিচার করতে হয় না। আমরা এই গানটা শুনবো। আচ্ছা। চিত্ত পিপাসিত রে গীত সুধার তরে, চিত্ত পিপাসিত রে। থ্যাংক ইউ, অনেক
অনেকদিন পর গাইলাম। আসলে কি এই গানগুলো এখন গাইবার সুযোগ হয় না, জানো তো নীল, কারণ যেখানে যাই যে গানগুলো রেকর্ড করা আছে ইউটিউবে দেখে ওই গানগুলো অনুরোধ আসে, যেগুলো মানুষের কানে বেশি বাজে সেগুলো শুনতে চায়, যেগুলোতে বেশি আমরাও রেকর্ড করি ওই প্রচলিত গানগুলো, কারণ মানুষ শুনতে পছন্দ করে। কিন্তু এটাই আমাদের দায়বদ্ধতা, এখন চাচ্ছি যে কিছু ভালোবাসার গান যেগুলো আত্মার গান, সেই গানগুলো আমার একটা ইন্টারপ্রিটেশন রাখার জন্য, যে ভালো হোক মন্দ হোক আমারটা একটু শুনুক, মানুষ জানুক। আচ্ছা, এই যে শুরুর দিকে বেশ কয়েকটা বাধার কথা শুনলাম এবং বিভিন্ন জায়গায় গিয়ে নিজেকে প্রমাণ করতে হয়েছে, যে বাইরের এই আউটলুকের জন্য তারপর নিজেকে গান দিয়ে প্রমাণ করতে হয়েছে, এইটা তো এক ধরনের কথা। কিন্তু আমি যদি অন্য দিক দিয়ে চিন্তা করি, এরপরে একটু একটু করে দেশে এবং দেশের বাইরে যখন তুমি ছড়ানো শুরু করে তোমার গান দিয়ে, তোমার অ্যাচিভমেন্টও কিন্তু কম নয়, অনেকগুলো অ্যাচিভমেন্ট রয়েছে। সেটা পুরস্কারের ক্ষেত্রে বলি, মানুষের অ্যাপ্রিসিয়েশন সেটার ক্ষেত্রে বলি, এবং যেসব মানুষের সাথে তুমি মিশেছো সেক্ষেত্রেও কিন্তু সব দিক দিয়ে কিন্তু সেগুলোর কথা একটু একটু করে। হ্যাঁ, এবং মজার ব্যাপার হচ্ছে মানে এই প্রজন্মের শিল্পীদের কথা যদি বলি, মানে তরুণ বা নতুন যারা রবীন্দ্রনাথের গানকে বিশ্বের দরবারে পৌঁছে দিচ্ছে, আরো নতুনদের মধ্যে পৌঁছে দিচ্ছে, তাদের মধ্যে তুমি অন্যতম একজন। এবং শুধু বাংলাদেশ কেন বলছি, বাংলাদেশ থেকে বাইরে আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিংবা আরো দূরে কানাডা বলি, আমেরিকা বলি, আরো অনেক জায়গাতেই রবীন্দ্রনাথের গান নিয়ে তুমি হাজির হও। সেখানে সেই গানগুলো মানে কোভিডের সময়টাতে একটু মানে চুপচাপ আছে, মাঝে মাঝে ওকে আমার এলাকায় দেখলাম, এই জিজ্ঞেস ওকে রিকশায় যখন ক্রস করতাম জিজ্ঞেস করতাম, ও তুমি দেশে, মানে এতটা মানে এত সে দেশে বাড়ি যেত। একটা সময় আমাদের দেখা হতো, কিন্তু একটা সময় দেখাই হতো না। আচ্ছা, সেই অভিজ্ঞতাটা একটু শুনি, সেই পথের যাত্রার গল্প। আসলে এটার কিন্তু উত্তরণ আমি ওপার বাংলার যে কিছু প্রোগ্রাম করার সুযোগ হয়েছে, বিশেষ করে ওই মিউজিক্যাল মর্নিং গুলো, তখন কারণ ওদের ওই প্রোগ্রামগুলো বহির্বিশ্বে প্রচলন হতো, তো যারা রবীন্দ্রপ্রেমী বা বাংলা গান পছন্দ করেন, সেখান থেকে আমি ডাক পেয়েছি। তখন আমার মনে আছে যে আমার ইন্ডিয়া ছাড়া অন্য দেশের ভিসা ছিল না 2015 সাল পর্যন্ত। আর অন্য দেশে যাব, ইন্ডিয়া মানেই আমার কাছে বিদেশ, আর কোনো বিদেশ আমার কাছে নাই, কারণ কলকাতা মানেই হচ্ছে আমার কাছে বিদেশ, আর কোথায় যাব, একটা গান গাইতে পারি না ভালো মতো। 2014 সালে একটি ফোন আসলো, +1, তো আমি সেইটা আবার কি কোডটা কি? হ্যাঁ, আসলে অত কিছু জানতাম না, গ্রাম থেকে এসেছি, জানবো কিভাবে। ফোন করলো একজন ভদ্রলোক, খুব আধো আধো বাংলায় বললেন যে আপনি স্বপ্নীল? আমি বললাম জি। তো আমরা আপনাকে আমাদের আগামী বছরের বঙ্গ সম্মেলনে আমন্ত্রণ জানাতে চাই। আচ্ছা ঠিক আছে, এটা কলকাতা কোথায় হবে? বলছে এটা কলকাতাতে না, এটা আমেরিকাতে হিউস্টনে হবে। এবং আমি ভাবছি ফেক কল, মানে অনেক সময় হয় না দুষ্টামি করে বন্ধু বান্ধবরা। আমি তখন বললাম যে ফাইজলামি বাদ দেন, কে বলছেন জানান ভাই। বলতেছে, তখন উনি খুব সুন্দর করে বললেন যে না, আমরা ভেবেছি আপনাকে আনবো তরুণ শিল্পী হিসেবে, এবং আপনার সাথে বাংলাদেশ থেকে আরেকজন বরেণ্য শিল্পী আসবেন, আমরা কথা বলেছি, তিনি রেজনা চৌধুরী বোন। আমি তখন ভাবলাম যে এই নামে আসলে হয়তো কেউ আমাকে প্র্যাঙ্ক কল করবে না, যেহেতু বড় গুণী শিল্পীর নাম বললেন। তারপরে আমরা অবশ্যই আমি আসবো, আমার কি করণীয়, কি করতে হবে? বললো কি আপনি জাস্ট আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি পাঠান। পাঠিয়ে দিলাম। 2-4 দিন পরে আবার ফোন, যে আপনাকে আমরা একটা এগ্রিমেন্ট পাঠাচ্ছি, কে কে করছে, কি কি করছে। আমি এগ্রিমেন্ট পেপার খুলে দেখলাম, ফার্স্ট শিল্পী শ্রেয়া ঘোষাল, সেকেন্ড শিল্পী ওস্তাদ আমজাদ আলী খাঁ, থার্ড শিল্পী রেজনা চৌধুরী বন্যা, ফোর্থ শিল্পী ইমন চক্রবর্তী। এরকম মানে প্রায় 50 জন শিল্পী। ও বছর কাঙ্গনা রানাওয়াত ছিলেন, কঙ্কনা সেন শর্মাও ছিলেন। আমার কাছে না খুব ঘোলাটে মনে হচ্ছে, কারণ আমি না এত বড় অনুষ্ঠান কখনো দেখিও নি, জানিও না, আমার কোনো আইডিয়া নেই। অনেক বড় একটি সুযোগ অবশ্যই, এবং সম্মানের একটি ব্যাপার। তখন আমার কাছে মনে হচ্ছে না, কিছু একটা আমার লাইফে একটা ক্ষতি হতে যাচ্ছে, কেউ করছে, যে এই ধরনের শ্রেয়া ঘোষালের মতো শিল্পী বা ওস্তাদ আমজাদ আলী খান সাহেবের সাথে আমি কিভাবে, কি এটা কি হয় নাকি। পরবর্তীতে যখন ধাপে ধাপে কাগজগুলো আসলো এবং আমি ভিসা সেন্টারে গেলাম, তখন বুঝলাম যে না, সবকিছু অন প্রসেস। আমি ভিসা সেন্টারে গেলাম, আমার মনে হচ্ছে আমি সাদা একটি শার্ট পরে গেছিলাম, সাদা আমার লাকি কালার। তো উনি দেখেই আমাকে অ্যাপ্রুভ করে দিলেন, এবং আর্টিস্টদের জন্য যে ভিসাটা দিত P3, এবং পাসপোর্টটা জমা নিলেন, পরের দিনই ভিসা দিয়ে দিলেন। 3 দিন পর ফ্লাইট।
নামলাম মানে ধুমধাম হয়ে গেল হ্যাঁ চোখের পলকে। দুবাইতে বসে আছি আমি, তার আগে তো কোনো আমি ইন্টারন্যাশনাল প্লেন যাইনি। 6 ঘন্টা না 8 ঘন্টা 14 ঘন্টা ট্রানজ্যাকশন ছিল। আমি আমার গেটের সামনেই বসে আছি, ঘুমাচ্ছিও না ভাই, প্লেন যদি ছুটে যায়। হঠাৎ করে দেখি যে আধা ঘন্টা না 1 ঘন্টার মধ্যে সেই মল্লিকা দি, রিনি দি, হ্যাঁ একটু পরে ঋতুপর্ণা সেনগুপ্ত, একটু পরে ইমন চক্রবর্তী, মানে কলকাতার সব শুভমিতা, তাবর তাবর আর্টিস্টরা সব মানে একই সাথে যেহেতু আমরা যাব, এমন মনে হলো যে একটা স্বপ্ন। নামলাম, আমাদেরকে রেখেছিল হিলটন হোটেলে 3 দিনের একটি সম্মেলন এবং কক্ষ 4টি, একটি মূল হলে গান হবে, আর একটি সাব হল, ওখানেও গান হবে, ওখানে লোকাল আর্টিস্ট বা নতুন শিল্পীরা গাইবেন, আর একটি হলে হচ্ছে সিনেমা দেখানো হবে এবং ওখানে সাহিত্য পাঠ হবে। আমি নাম ভুলে গেছি, আমাদের প্রিয় সেলিনা আপাও ছিলেন কথা সাহিত্য। তো তখন সবাইকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা দুঃস্বপ্ন বা সুস্বপ্ন একটু পরে ভেঙে যাবে। এবং আমি খুব লাকি যে আমার গান একেবারেই দ্বিতীয় দিনের মেন স্লট, মানে সন্ধ্যার স্লটটা তো মেন থাকে, প্রথম শিল্পী আমি ছিলাম। 30 মিনিট আমাকে সময় দিয়েছেন এবং শ্রেয়া ঘোষালের মঞ্চে, যেখানে 8000 বাঙালি, এবং আমি খালি মঞ্চে আমি উঠলাম, আমার না আমি ধোঁয়াশা, মানে আমি কি করব জানি না, কিন্তু ওরা বাংলাদেশ শুনে ওরা খুশি, বাংলাদেশ শুনে। এবং আমার মনে আছে আমি রবীন্দ্রনাথের গান তো গেয়েছিলামই, তখন আমি লালনের কিছু গান গেয়েছিলাম, আমি ওকিও বন্ধু কাজল ভ্রমরারে আমাদের ভাটিয়ালি গিয়েছিলাম, কারণ আমি তো এখন আমি একটি দেশ, আমি এখন ব্যক্তি শিল্পী না বা জনরা না। আর যেখানে অনেক গুণী শিল্পীরা আছেন, আর শেষ গানটি গেয়েছিলাম আমি বাংলায় গান গাই, এবং ওরা অনেক খুশি হয়েছিল যে তরুণ বাংলাদেশ, এবং বলেছিল, এবং আমাকে একটা কথাই সবাই বলছিল যে দাদা আপনি একটু বাংলায় কথা বলেন তো, মানে বাংলাদেশিদের মতো করে কথা বলেন তো। মানে ওদের একটা প্রচলন আছে যে আমরা আমাদের দেশের গ্রাম অঞ্চলে যে ভাষাটা বলি ওটা নাকি ওদের কাছে অনেক মিষ্টি মধুর লাগে। আচ্ছা, এই হচ্ছে আমার শুরুর নির্যাসটা ছিল। কি চমৎকার একটা গল্প, মানে শুনতে শুনতে আমার কাছেও মনে হচ্ছিল যে তোমার কাছে যেমন সেটা একটা স্বপ্নের মতো, সেই স্বপ্নটা মনে হচ্ছিল আমি আসলে দেখছি, তবে সেটা ভেঙে গিয়ে দুঃস্বপ্ন হয়নি, আসলে সেটা স্বপ্ন সত্যি হবার গল্পটা। তারপর তো এরকম আরো অনেক, তারপরে চলছে গাড়ি যাত্রা, সেটা সহজ হয়ে গেছে না? আর আমরা স্বপ্ন বাস্তবের গল্প আরো শুনবো না? হ্যাঁ, এনটিভির পর্দায় রূপকথার রাতে অনুষ্ঠানে সায়েম, নীল এবং স্বপ্নের সাথে আছে। আরও কিছুক্ষণ সময় আমরা আছি সাথে, এবং তার বিরতির আগে স্টোরিগুলো যেটা রূপকথা থেকে আলটিমেটলি যেটা বাস্তবে পরিণত হয়েছে, আরো কিছু স্টোরি শোনার জন্য একটু মানে আকুল হয়ে আছে, এবং খুব ছটপট করে আমরা আরো কিছু কোয়েশ্চেন এবং জিজ্ঞেস করে একটু অ্যানসার জানতে চাই। গল্প শুনতে শুনতে শুক্রবার রাতে আমরা বসেছিলাম, শনিবারে চলে এসেছি, এবং গল্পগুলো শুনতে কিন্তু খুব মজা লাগছে। গল্পও শুনবো, কিন্তু একটা ফোন কল আছে, সেটা একবার নিয়ে নেব। চলো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো। আচ্ছা, আমি আমার প্রিয় 3 জন মানুষকে দেখতে পাচ্ছি টিভি সেটে। আলিফ ভাই। হ্যাঁ, সায়েম, নীল এবং স্বপ্নিল। হ্যালো ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। খুবই ভালো আছি, সবাইকে দেখতে খুবই ভালো লাগছে, এবং আমি আসলে বাংলাদেশের বিজয়টা উপভোগ করছিলাম। তাই না? এনটিভিতে চলে এলাম, আমার প্রিয় চ্যানেল, আমার শুরু এখান থেকে, এবং আমাদের প্রিয় 3 মানুষকে দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। তো আজকে 22শে শ্রাবণ, রবি ঠাকুরের প্রয়াণ দিবস, তো কথা বলার একটু সুযোগ মানে নিলাম আর কি তোমাদের সাথে। সবসময় দেখা যায় যে হয় মানে টেবিলের এই পারে নালে ও পারে কোথাও না কোথাও বসে থাকি, আজকে দর্শকের মতো মানে আসনে বসে কল দিলাম। সবাই আমি গল্পগুলো শুনছি, খুব ভালো লাগছে। আমি স্বপ্নিলকে তো এমনি চিনি, ওর গানও শোনা হয়েছে, কিন্তু আজকে যেই কারণে আমি ফোনটা দিলাম, স্বপ্নিল যে এত সুন্দর করে কথা বলতে পারে এটা আমি আগে জানতাম। আমরাও মুগ্ধ হয়ে গেছি, কিন্তু আমরা চুপচাপ শুনছি। থ্যাংক ইউ। আমি এখন আরেকটু চার্জ হয়ে গেলাম। আলিফ ভাই, অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। না না, এটা কিন্তু বিপদের কথা, মানে সেটা ঠিক আছে, কিন্তু এত ভালো করে কথা বলে পড়বে আমাদের চাকরিটা খেয়ে নিবে। আপনাকে গান শিখাই দিব, আপনি গান গাইলে হিট পুরা। সি আবার উত্তরটা দিয়েছে কিন্তু সে, তার মানে সে আবার প্রমাণ করছে যে সে ভালো উপস্থাপনা করতে পারবে। না ঠিক আছে, আর অনুষ্ঠান চলুক, আমরা এই ফাঁকে আমরা অপেক্ষা করছি ওর গলায় আরো গান শুনবো, এবং আমাদের দুজনকে খুব ভালো লাগছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আলিফ ভাই, থ্যাংক ইউ, অনেক 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 ধন্যবাদ। আপনি আমাদের সাথে আছেন, আমাদেরকে বসে দেখছেন এবং সেটা ফোন করে জানিয়েছেন, পুরো ব্যাপারটাই খুব 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 ভালো লাগলো।
আলিফ ভাইয়ের সম্মানে একটা গান হয়েছে। হ্যাঁ, আলিফ ভাইয়ের জন্য আমি অনেকক্ষণ ক্যামেরার দিকে তাকিয়েছিলাম যে আলিফ ভাই যে কেটে গেছে আমি বুঝতেই পারিনি। আলিফ ভাইয়ের জন্য একটি গান গাই, ওই ভাঙা গানেরই একটি অংশ গাই। তাহলে তুমি একটা কাজ করবে কি, যে ভাঙা গান যেটা মূল গান এবং সেটাই একসাথে গাই, একসাথে বিদেশি ভাঙা গান গাই, ভালো লাগবে সবার। Banks and breeze, oh Bahirun, how can you bloom so fresh and clear? How can you chant a little bars? And I say, weary poor care, you'll break my heart. Goblin birds that wanton through the flowery throng. Ki jani kishero lagi prano kore hai hai, phule phule dhole dhole bohe kiva mridulai. Thank you. খুবই দুঃখিত, কিন্তু আমি লোভটা সামলাতে না, পারলাম না। তুমি না গাইলে তো হতো না, কারণ জানো তো আমি না অন্য একটি গান গাইতে গিয়েছি, হঠাৎ করে এটা ধরে ফেলেছি এবং স্কেলটা এত নিচে ধরেছি যে তোমার গলাটা আমাকে উপরের দিকে নিয়েছে। এটাও কিন্তু শঙ্কার বিষয়, ও ভালো গান গাইছে আমার জন্য। সবাই সবার এই সংখ্যাটা বাড়তে থাকুক, আমরা একজন একজনের কাজটা করে দেই না, মাঝে মাঝে একজনের আরেকজন কারণ আমাদের যে বলছিলাম যে আমরা দুঃখের কোনো কথা বলবো না, কিন্তু কিছুদিন তো আমরা একটু ভারাক্রান্ত ছিলাম, এখন সব করে আমাদেরকে জায়গাটা দখল করতে হবে, যেমন আমরা গানও করব, আমরা নাচবো, আমরা কবিতা বলবো, কিন্তু আমরা করব আমাদের সাহিত্যটাকে আমরা চর্চা করব। আপাতত আমি উপস্থাপনাটাই করি এবং আমার একটা পরের প্রশ্ন আছে, প্রশ্নটা একটা রিকোয়েস্ট আছে, যেহেতু আলিফ ভাইয়ের অনার একটা ছিল, এবার আমার অনার একটা একটু ছোঁয়া লাগে। একটা সেকেন্ড একটুকু ছোঁয়া লাগে। এই গানটি আমার রেকর্ড আছে এবং আমি খুব প্রিভিলেজ যে এই গানটি আমি রেকর্ড করেছি ওপার বাংলার বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। তোমার একটুকু ছোঁয়া লাগে সাইম, বলো তো। সবকিছু কি বলতে হয়, গানটা শোনো না। ওপার বাংলার বিখ্যাত শিল্পী জয়তী চক্রবর্তীর সাথে আমি যখন তার সাথে গান গাইতে গেলাম, যেটা হয় স্বভাবতই আমাকে মানুষ বলছে যে এত বড় শিল্পী গাবে না, গেয়ে ফেলছে আরো 5 বছর আগে, তো এটাই ব্লেসিংস। তো জয়তীর দিকে আমার প্রণাম জানাই যে উনি একজন তরুণ শিল্পীকে সহায়তা এবং সাপোর্ট করছেন। আমি একটু স্কেলটা নিয়ে নিলাম। কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মোমো ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। ও যে একটা এক্সপ্রেশন দিল, আমার মনে হলো কেউ কেউ এসএমএস এ বলছে এই গানটা গাইতে বলো। আচ্ছা, কেউ গাইতে না বলে তাকে তো একটা মিউজিক ভিডিওতে কাজ করতে হবে না? হ্যাঁ, এই যে তুমি যেমন নায়কদের ব্যারিয়ারটা নষ্ট করছো। সরি, একটু ইন্টারাপ্ট করব। এই গানটি আহসান মঞ্জিলে আমি শুট করেছিলাম। আহসান মঞ্জিল দেয় না কাউকে শুটিং এর জন্য। কেমন করে করলে তুমি? একটু আগে যে আপা ফোন করেছিলেন, তাদের আন্তরিকতা এবং খুব মজার ব্যাপার যে আহসান মঞ্জিল শুটিং করতেও দেয় না, এবং শুটিং করতে গেলেও আমার মতো স্বপ্নিলকে 2-3 বার বিক্রি করতে হবে, আমাদের বাজেট এত লো থাকে, কিন্তু আমি একেবারেই খুব আনন্দে এবং খুব আন্তরিকতায় সহায়তা পেয়েছিলাম জাতীয় জাদুঘর থেকে। ধন্যবাদ স্যার। আচ্ছা, এক একটা সময়ের তো এক একটা পরিক্রমা থাকে, এক এক সময় দেখা যায় এক এক ধরনের মনোভাব বা এক একটা মনোভাব বিরাজ করে সেই প্রজন্মের মধ্যে। আমার কাছে মনে হয় যে এখন বরং অনেক নতুন প্রজন্মরাও সেই আগের দিকে ঝুঁকছে, সেই ওল্ড সংস যদি বলি, রবীন্দ্রনাথের গান বলি বা আরো আগের গান, সেগুলো তারা খুব চেরিশ করে, আমি নতুন প্রজন্মের মধ্যে দেখেছি। বাট একটা সময় মনে হয় এরকম গিয়েছে যে একটা নাক সিটকানো ভাবছে রবীন্দ্রসঙ্গীত গাইছে, খুব সেকেলে, বড্ড সেকেলে। তুমি মনে হয় সেটা কিছুটা মনে হয় দেখেছো যখন শুরু করেছো? হ্যাঁ, আমি শুরু করেছি তখন দেখেছি, এবং আমাদের গানও অ্যাপ্রিশিয়েট করতো না, কারণ আরেকটু বয়স হতে হবে, আরেকটু মানে সিনিয়রদের কাছ থেকে হচ্ছে
আরো বয়স হতে হবে, আরো ভারী একটু রাবেন্দ্রিক হতে হবে, একটু সভ্য মানুষ হতে হবে। যেটা আমি বলছিলাম সায়েমকে আসার সময়, যে রবীন্দ্রনাথের গান বা ক্লাসিক্যাল গান বা নজরুল ইসলামের গান ওই শহুরে মানুষের মেজাজ থেকে বা তাদের বেডরুম থেকে বা তাদের ড্রয়িং রুম থেকে একটু যদি সাধারণ মানুষের কাছে নিয়ে আসা যায়, তাহলেই আমাদের সার্থকতা। যেখানে আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের রণসঙ্গীত এই দুজন বিখ্যাত মানুষ লিখেছেন, প্রতিদিন বুকে হাত দিয়ে জাতীয় সঙ্গীত গাচ্ছি বা আমরা জাতীয় সঙ্গীত শুনছি, সেখানে আমার তো মনে হয় না এটি শহরের গান, এটা সবার গান, সর্বজনীন। সেটাই যে প্রশ্নটা আমি করতে চাচ্ছিলাম, সেই যে একটা সময় যে হ্যাঁ সিনিয়ররা বলছে যে আর একটু ভারী কি লাগবে, কিছু একটা লাগবে, সেই রাবীন্দ্রিক ব্যাপারটা লাগবে, এটা এখনো হয়নি, আরো পরিণত হতে হবে। আবার নতুনদের মধ্যে দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথের গান, সেকেলে গান, সেই সেকেলে ব্যাপার, সেই ধারণাটার মধ্যে থেকে তুমি যে সেটাকে নিজে ধারণ করলে, ধারণ করার পরে যখন রবীন্দ্রনাথে বাস করা শুরু করলে, নতুন ভাবে কিভাবে আবিষ্কার করেছে রবীন্দ্রনাথকে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে? আসলে সত্যি কথা, খুব সুন্দর একটি কথা বলেছো, যে কম্পিটিশনের বেলায় তো এক ধরনের ছিল, তারপরে না গাইতাম, মনে হতো যে এই সুরটা একটু চেঞ্জ করি, এই জায়গাটা একটু বেশি ড্রাম বিট দেই, আর একটু জমবে। কিন্তু সময়ের সাথে সাথে যখন পড়ছি, জানছি, মনে হচ্ছে যে যে গানটি উনি যেভাবে রচনা করেছেন সেটা সেভাবেই সুন্দর। ট্রাস্ট মি নীল গানের কথা আমি বলছি, যে রবীন্দ্রনাথ ঠাকুর এতটা আধুনিক ছিলেন, আমি তুমি আমরা শেষ হয়ে যাব, আরো যুগের পর যুগ আসবেন, ওনার আধুনিকতা ছোঁয়া যাবেন না। এবং ওনারকে নিয়ে যত মানে কুসংস্কার বলবো বা মিথ বলবো বা সংস্কার বলবো, এটাই আমরা করেছি, আমরাই ভাঙতে চেষ্টা করছি। কিন্তু রবীন্দ্রনাথকে কোথাও আটকে রাখা যাবে না। এবং যত জানছি এখনো মনে হচ্ছে যে যে গানটি যেভাবে উনি লিখেছেন বা যে ভাবনাতে লিখেছেন, সেটা সৌন্দর্য সর্বাগ্যে। তো এই গানটি এভাবে গাইতে পারলেই মনে হয় শ্রোতাদের কাছেও শান্তি পৌঁছাবে, আমার কাছেও ভালো লাগবে। কিন্তু আমি সবসময় চেষ্টা করি যে আমার শ্রোতারা যেহেতু আমার স্টাইলটা পছন্দ করে, আমি আমার স্টাইলে একটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, দ্যাটস ইট। একটা নিজস্ব একটা স্টাইল করা, এটা এসে জানতে চাচ্ছিলাম যে তোমার অনুভূতিটা রবীন্দ্রনাথের গান করতে করতে রবীন্দ্রনাথকে নিয়ে। স্বরলিপিটা থাকবে, কিন্তু স্টাইল বা গায়কিটা আমার নিজস্ব থাকবে। সেখানে একটা কথা বলেছে যে প্রাণ থেকে গাওয়া, একদম এক্স্যাক্টলি। আচ্ছা, আমাদের তো একটা সেগমেন্ট আছে স্যার, আমরা মনে হয় সেটা শুরু করি। শুরু করব, তবে তার আগে বলে রাখি যে ওর যখন ছবি বাছাই করতে যাওয়া হয়েছিল, এত ছবি যে কোনটা ছেড়ে কোনটা রাখবে এরকম একটা ব্যাপার হয়েছিল। তো ওই ছবিগুলো একটু গোছানো হোক। তার মধ্যে আমি ছোট্ট করে একটা কোয়েশ্চেন করতে চাই ছবিগুলো দেখার আগে, সেটা হচ্ছে যে আমি তোমার গানগুলো দেখতে দেখতে একটা জায়গায় আমার চোখ আটকে গিয়েছিল, সেটা হচ্ছে স্বপ্নিল ফাউন্ডেশন। এই ব্যাপারটা আসলে নীল, আমি না ছোটবেলা থেকে একটু বড় বড় ভাবনা, যেটা হয় না আমার, মানে হবে না ওই টাইপেরই ভাবনা। কিন্তু আমি প্রকৃতি দ্বারা ব্লেসড, আমি আমার গুরুজন দ্বারা ব্লেসড, এবং আল্লাহর একটা আশীর্বাদ আছে দেখে হয়তো হচ্ছে। আমি আরো 5 বছর আগে খুব খেলার ছলে বসুন্ধরাতে আমি থাকি, আমার বাড়ির সামনে যে পথ শিশুরা আছে তো জানে আমি গানের মামা, দোতলায় আমি থাকি, গান করি, গান মামা। তো ওদেরকে আমি গান শেখানো শুরু করলাম। একদিন বিকালে ভাবলাম যে হারমোনিয়াম নিয়ে চলো তো, আসো বসো গাও। 5 জন 10 জন 20 জন, কি আনন্দ তাদের! এই আনন্দ আর কোথাও আমি পাবো না, মানে যে অ্যাজ এ শিল্পী হিসেবে এটা আমার সার্থকতা। সেই জায়গা থেকে আমার মনে হলো এটা আমি প্রফেশনালি শুরু করি, অনানুষ্ঠানিকভাবে না হয় আনুষ্ঠানিকভাবে আমি না করলাম, আমার জায়গায় আরেকজন শেখালেন, কিন্তু এটি একটি নীতিমালার মধ্যে আসে। এবং আমি তখন একটি চ্যারিটেবল অর্গানাইজেশনের মতো শুরু করলাম, যেখানে কোনো আর্থিক লেনদেনের কোনো অবকাশ নেই, ওরা কোথায় পাবে টাকা। এবং স্বপ্নিল ফাউন্ডেশন তৈরি করলাম, সেখানে 8 জন শিক্ষক আছেন, আমি সহ। আমাদের দায়িত্ব একটাই, দায়িত্ব হচ্ছে বাংলা দেশকে চেনানো, আমাদের মুক্তিযুদ্ধকে চেনানো, 2-একটা বাংলা গান যদি শেখানো যায়, শেকড়টাকে চেনানো। কেউ এসে বলে যে স্যার আজকে মৌসুমী গান শুনলাম, এই গানটা কি পারেন? কেউ এসে একটা হিন্দি গান শোনাচ্ছে, কেউ এসে রবীন্দ্রনাথের ছবি দেখাচ্ছে যে ইনিকে। আমার কাছে মনে হয় আমার দ্বারা বা আমার সংগঠনের দ্বারা একটা শিশু যদি মুক্তিযুদ্ধ, আমাদের
আমাদের কবি, বিশ্বকবি বা একটা ভালো কথা শিখে, এটাই আমার অর্জন। মানে সেটা তোমরা সম্পূর্ণ আর্থিক লেনদেন মুক্তভাবে মুক্ত, এবং 2 বছর ধরে যেহেতু করতে পারছি না ওদের সাথে, যেহেতু করোনার মধ্যে, তখন আমি যেহেতু আমার কিছু প্রোগ্রাম করার সুযোগ থাকে অনলাইনে বা বাইরে, আমি সেখান থেকে কিছু অর্থ নিয়ে আমি ওদেরকে কিছুটা খাদ্য, কিছুটা বস্ত্র এবং কিছুটা আর্থিক সহায়তা করার চেষ্টা করছি, কারণ ওরা সুস্থ থাকলে আবার আমরা গানে ফিরে যাব। এবং এই সময়টা এবং নীল, আমি অনেকদিন পরে ঢাকায় আসলাম, আমি কিছুদিন ফরিদপুরে ছিলাম মায়ের সাথে, এসে আমি প্রথমেই ওদেরকে দেখতে গিয়েছি, যাকে যতটুকু পেরেছি, কাউকে কিছুই পারিনি, হয়তো কাউকে একটা পানি খাইয়েছি, ওটাই স্যার আসছেন, কবে গানের ক্লাস শুরু করব, এই যে একটা ভালোবাসা। এবং আমি চাই যে আমার দেখা দেখে বা আমার সমসাময়িক শিল্পীরা তাদের জায়গা থেকে একটা দেশের জন্য কাজ করুক, এটাই হবে আমাদের অর্জন। এই যে তুমি বলছো তুমি নিজে অনেক বড় চিন্তা করো যেটা তুমি পারবে না, কিন্তু এই যে অধ্যাপক আব্দুল আবু সাঈদ তো বলেছেন যে মানুষ তার স্বপ্নের সমান বড়, কাজগুলো কিন্তু তুমি করছো, খুবই খুবই ভালো লাগলো। স্বপ্নের ফাউন্ডেশন এগিয়ে যাক, থ্যাংক ইউ, এগিয়ে যাক এই কামনাই করি। আচ্ছা, এবার আমরা একটু ফেসবুকের দিকে তাকাই, তোমার ফেসবুকের দিকে আর কি কিছু ছবি আমরা দেখবো এবং এই ছবির স্টোরিগুলো একটু শুনতে। ও মাই গড, চলো প্রথম ছবিটা দেখি কি আছে। এটা তুমি? এটা আমি। এতক্ষণ লাগলো নিজেকে চিনতে? না, আসলে আমার ছোটবেলার অ্যালবামগুলো খুঁজে পাচ্ছি না। আমি সব ছবি ঢাকায় নিয়ে এসেছি, কিন্তু ঢাকায় যে কোথায় রেখেছি অ্যালবামটাই পাচ্ছি না। তো একটা ছবি আম্মু বাঁধিয়ে রেখেছে। তো মায়ের জিনিস তো হারানো যায় না, হার্ড কপি একটা হারালে শেষ, আর মায়ের জিনিস তো কখনো হারায় না। তো আমার মায়ের জন্য হয়তো ছোটবেলার স্মৃতিতে রয়ে গেছে। চমৎকার। আচ্ছা, আমরা পরের ছবিটা একটু ছটপট দেখে নিতে চাই। দেখি এটা। ওকে ওকে, কি হচ্ছে এখানে? নীল দেশের বাইরে। হ্যাঁ, এটা আমার জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ প্রোগ্রাম। আচ্ছা, এক লাইনে বলতে হবে, এখানে অনেকগুলো বিদেশি দেখছো। এটি লকডাউনের আগে, গত বছর 2020-এর সর্বশেষ প্রোগ্রাম আমার ছিল বিদেশে। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো এবং বাংলাদেশ দূতাবাস, মরক্কো, 36টি দেশ নিয়ে এই অনুষ্ঠানটি করেছিলেন এবং বাংলাদেশ এটার হোস্ট। কারণ মরক্কোতে মাত্র 10টা পরিবার আছে বাঙালি, ওখানে বাঙালি নেই, খুব কম। তো তারা বাংলাদেশকে চেনাতে শুরু করেছিলেন। সেই ছবি এখানে আমি একটি স্পিচ দিয়েছিলাম এবং আমার সাথে আরেকজন শিল্পী তামান্না প্রমি ও ছিলেন, আমরা দুজন, এবং আমাদের একটি টিম নিয়ে গেছিলাম। এবং আমার একটা জিনিস মনে আছে, অনেক ধরনের গানই তো গিয়েছি, শেষ গানটি গিয়েছিলাম সাধের লাউ বানাইলো মোর বইটাকে। এবং ওখানে তুমি দেখেছো যে আফ্রিকানরা অনেক ছিল, নাইজেরিয়ানরা ছিল। ওরা একটু পরে দেখি যে দর্শক ইয়ে থেকে এক একজন উঠছে, তা আমি না ভয় পেয়ে গেছি যে কেন উঠছে, এবং একটা অঙ্গভঙ্গি করে উঠছে যেটা মনে হচ্ছে যে একটা সাংঘর্ষিক। দেখলাম ওদের একটা ট্র্যাডিশনাল নাচের মুদ্রা, ওটা করে ওরা 40 জন উঠলো এবং আমরা লাউ 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 সবাইকে শেখালাম, দেন আমরা বের হলাম। এটাই আমার অর্জন, এটাই বাংলা ভাষার অর্জন। সুযোগ থাকলে বলতাম একটু নাচটা করে দাও। মরক্কোতে ছিল আমাদের অভিজ্ঞতা। পরের ছবিটা দেখি। পরের ছবিটা দেখি। কোনটা মঞ্চে? হ্যাঁ, স্টেজ প্রোগ্রাম। এটা কোথায়? বাহ, এটা বাংলাদেশে। এটা স্টেজ প্রোগ্রাম না, এটা আমার মিউজিক ভিডিও শুট হয়েছিল স্টেজের মতো করে। হ্যাঁ, এটা স্টেজেই হয়েছিল। এটা ইউএস এম্বাসি প্রথম কোনো বাংলাদেশি শিল্পীকে ফিচার করেছিলেন অফিশিয়ালি। তাদের একটি ধারণা ছিল যে এই যে ভদ্রলোক, উনি ব্যাটারি ডান্স গ্রুপ ইউএস এর একজন বড় নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার, ইন্টারন্যাশনাল অ্যাক্লেম, এবং 8 জনই তার টিম মেম্বার। তারা ইউএস থেকে এসেছিল, 2 দিন ছিল, আমার সাথে গানে পারফরমেন্স করবে এবং সেটা একটা মিউজিক ভিডিও আকারে প্রকাশ হবে। গিয়েছিলাম আমি পুরানো সেই দিনের কথা, কারণ উনি আমাকে গানটি সাজেস্ট করেছিলেন। ওনার মনে হয় এটা একটা সফট জ্যাজ, সফট জ্যাজ। এবং এই গানটির নাম দিয়েছিলাম দ্য ড্রিমার।
স্বপ্নবাজ পুরুষ ভিডিওটা The ছিল Dreamer, right. The ভিডিওটা Dreamer. ছিল আমি একটা নোংরা পোশাক পরে একটা হলে ঢুকেছি, দেখি বিদেশিরা নাচছে, তার সাথে আমি হঠাৎ করে একটি বিদেশি পোশাক পরে রবীন্দ্রনাথের গান শুরু করছি। বেশ, আমরা ছবি দেখা শেষ করে এই গানটা শুনবো। ছটপট করে বেশ ছটপট কয়েকটা পরের ছবি ছবিটা আটকে আছে দেখে নিই। আমাদের। কোলাজ একটা, হ্যাঁ। আমার প্রাণের দুজন মানুষ, কিংবদন্তি শিল্পী রুনালালা আপা এবং রেজওয়ানা চৌধুরী বন্যা। আর একজন কিংবদন্তি শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এটা বলছিলাম যে অনেক বাধা বিপত্তি পেরিয়ে এসেছো, কিন্তু তারপরে যেগুলো পেয়েছো সেগুলো কিন্তু সবগুলোই সারা জীবন পাথর করে সামনে দিয়ে এগিয়ে যাওয়ার মতো। এই দুজনের ছবিটা খুব ভালো লাগলো। এই দুজনকে আমি আমার সঙ্গীত জীবনের আইডল হিসেবে মানি এবং আমি ছিটেফোঁটা যদি ওনাদের মতো একটু কিছু করতে পারতাম আমার জীবনটি সার্থক হতো। এটা আমার জন্য দোয়া করে আমি যেন কিছু করতে পারি। অবশ্যই তুমি অনেক করছো এবং উত্তরোত্তর এটা বাড়তেই থাকুক। মানে তোমার যে অভিজ্ঞতা, তোমার যে গল্পগুলো এবং রবীন্দ্রনাথকে ধারণ করে তাকে নিয়ে তোমার যে এগিয়ে যাওয়া, সব প্রতিকূলতা বাদ দিয়ে তারপরে একটা নিজের জায়গা তৈরি করার পরেও যে নিজেকে ছাড়িয়ে যাবার একটা তোমার প্রয়াস, পুরো ব্যাপারগুলো আমাদের জন্য, আমার কাছে মনে হচ্ছে এটা অনুপ্রেরণা আমি পাচ্ছি। আর রবীন্দ্রনাথ আসলে আমি খুব ছোট থেকেই ভীষণ রবীন্দ্রপ্রেমী, সেটা কেন আমি জানি না। ওই যে তুমি লাইফস্টাইল বা আউটলুক দেখে এরকম বললে, তো আমি সবসময় ছিলাম হচ্ছে খুব একটু টম বয়েজ টাইপ, কিন্তু সেই জায়গায় আবার ভেতরে লালন করি রবীন্দ্রনাথ একটু অন্যরকম। হ্যাঁ, তার মানে তোমারও একটি গল্প আছে, একদিন শুনবো। মানে ওর স্টোরিগুলো এই জন্য কনফিউজিং, কখনো এরকম কখনো এরকম আর কি। আমি কিন্তু নিজেই বলি প্যারাডক্সিক্যাল। এনিওয়ে, সেই রবীন্দ্রনাথ শুধুমাত্র তার কবিতা শুনতে, পড়তে বা গান শুনতে যে ভালো লাগা সেটা না, আমার ব্যক্তি রবীন্দ্রনাথ বা যে কোনো মানে যে তার সম্পর্কে জানে, তার সম্পর্কে কিছু গল্প, সেটা শুনতেও ভীষণ ভালো লাগে। যখন প্রথম আলো পড়েছি সুনীল গাঙ্গুলির, সেটা আমার সবচাইতে মানে পছন্দের একটি উপন্যাসের মধ্যে একটি হয়েছে, কারণ সেখানে আমি রবীন্দ্রনাথকে অন্যভাবে পেয়েছি, কিংবা নহন্যতে। এবং আজকে তোমার কাছে ধন্যবাদ, তোমরা আমাকে সুযোগ দিয়েছো আমার গল্পগুলো শোনার। আচ্ছা, এই যে আওয়ার প্লেজার টোটালি। একদম শেষ দিকে কিছু ছোট ছোট করে একটু জানতে চাইবো যে তুমি একটু আগে বলছিলে যে আমার স্বপ্নগুলো একটু বড় করেই দেখি। কিছু তো স্বপ্ন, যেমন একটা শুরু করেছিলে তুমি স্বপ্নিল ফাউন্ডেশন, এটা তো শুরু হয়েছে মাত্র এবং আরো অনেক লম্বা পথ অবধি যাবে, কিন্তু আর কি এরকম বলার মতো এরকম রয়েছে যে তিনটা স্বপ্ন আছে। আমি একেবারে এটা একটু কষ্টই হবে হয়তো করতে। রয়্যাল অ্যালবার্ট হলে আমি গান গাবো, লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, যেখানে বিশ্ব বিখ্যাত শিল্পীরা ছাড়া সুযোগ নেই। তো ওখানে যেতে হলে আমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে যাতে আমি সেই সুযোগটি পাই। এটা আমার একটা স্বপ্ন। সেকেন্ড স্বপ্ন হচ্ছে আমি মেট গালাতে যেতে চাই। একটি উইয়ার্ড জিনিস, বাট আমি মেট গালাতে যেতে চাই। উইয়ার্ড ইজ ফান। হ্যাঁ, ফান। দ্য ওয়ে আই এম সো প্রাউড অফ মাইসেলফ। হ্যাঁ, মেট গালাতে যেতে চাই। আর তৃতীয় স্বপ্নটি হচ্ছে আমি গ্র্যামিতে বাংলা গান গাইতে চাই। That's quite a dream. It's a dream. Dream should be like this. Yes. So, স্বপ্নিল, ড্রিমার, ড্রিম। নামের মতো করে নিয়েছো নিজের কাজগুলোকে। একেবারে শেষের দিকে আছে ছোট্ট করে, এই যে কোভিড কালীন সময় কিন্তু কাজ সবারই দেখা গেছে একটু অন্যরকম ভাবে নিজেদেরকে ব্যালেন্স করতে হচ্ছে। তোমার কতটা কাজ জমেছে বা সামনে কি পেতে যাচ্ছে, কি পরিকল্পনা করছো? আসলে কিছুদিন আনন্দে ছিলাম কোভিড শুরুতে, তারপরে আসলে বিষণ্ণতা, হতাশা, তারপরে উত্তরণ শুরু হয়েছে। কিছু গান পূর্বে করা ছিল যখন পরিস্থিতি একটু ভালো ছিল, সরকারের নীতিমালা অনুযায়ী কিছু ভিডিও করেছি। কারণ এখন তো ওটিটিতে আমাদের গান দিতে হবে, আর আমরা যদি সৃষ্টি না করি মানুষ তো নতুন কি পাবে, আমাদেরকে সৃষ্টি করতে হবে। চাচ্ছি যে একটু বেটার হলে স্বপ্নিল ফাউন্ডেশনের কাজটি আর একটু জোরসোরে করার, এবং এখন অনলাইনে একটি প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে যাচ্ছি। শিক্ষা হতে পারে বা অডিয়েন্স ক্রিয়েট করতে চাচ্ছি, যে কারণ এখন আমাদেরকে অনলাইন অফলাইন দুটোই ভাবতে হবে। কারণ আমাদের যুগের সাথে কিন্তু আমাদেরকে ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আর এখন কিন্তু নীল বিশ্বব্যাপী অনলাইন একটি বড় মাধ্যম হয়ে দাঁড়িয়েছে, শক্তিশালী একটি মাধ্যম। সো এই জায়গাতে শুদ্ধ ধারার গানকে প্রচার করতে চাই। তাই বলে এরকম না যে মোবাইল নিয়ে বসে আমি ফেসবুক লাইভ করতে থাকলাম। অবশ্যই ইট শুড বি মানে মেইনটেইন দ্য কোয়ালিটি, সুন্দর একটি আয়োজন করে কোয়ালিটি মেইনটেইন করে গল্পগুলো তুলে ধরতে চাই। এবং আমি একটি নতুন কাজও করছি, গানের গল্প বলে একটি অনুষ্ঠান করছি আমার স্বপ্নিল ফাউন্ডেশন থেকে, গুণীজনদের কাছে তাদের গানের গল্প, একটি গানকে কেন্দ্র করে গল্প। থ্যাংক ইউ সো মাচ। এবং স্বপ্নিল সজীব, আমি বলবো যে অনেক বছর হয়ে গেছে, তারপর আমি বলবো যেটা অল্প কয়েক বছর হয়েছে, আর লম্বা পথ বাকি এবং সে রওনা হয়েছে।
এই লম্বা পথে সে আরো এগিয়ে যাক এবং তার 3টি স্বপ্ন, এরকম আরো অনেক স্বপ্ন তার পূরণ হোক। মাঝে মাঝে স্পিড ব্রেকার আসে, ব্যাপার না, মাঝে মাঝে স্লো হবে, আবার গতি বাড়িয়ে সামনে দিয়ে এগিয়ে যাবে, এই কামনা করি। ধন্যবাদ যে এই যে স্বপ্ন পূরণের কথাগুলো আজকে আমরা শুনলাম, এখানে আমরা অনেকেই আমরা অনুপ্রাণিত হবো এটা নিয়ে, এবং তোমারও সামনে সবগুলো স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হোক এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। এবং তোমাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, প্রিয় দুজন মানুষ। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করলাম আমরা গান, গল্পে, কথায় আমাদের মতো করে। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি, আমরা আপনাদেরকে ভালোবাসি। সুস্থ থাকবেন। যেমন করে আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটা যে অন্য হবে, শেষটা অন্য হবেই করতে চাই না। গানটা তোমার একটা গান, স্বপ্নীল এবং সায়েম দুজনের কথা শুনে মনে হয় বুঝেই গেছেন যে বিদায়টা আমরা এবার নিয়েই নিচ্ছি। তবে অবশ্যই স্বপ্নীল সজীবের কণ্ঠে আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনতে শুনতে সবাই মিলে আমরা গাইবো। চাইলে ওপাশ থেকে আপনারাও কণ্ঠ মেলাতে পারেন। অসংখ্য ধন্যবাদ যারা সাথে ছিলেন এতক্ষণ এনটিভির নিয়মিত আয়োজনে রূপকথার রাতে। রূপকথার রাতে অবশ্যই আজকে আমাদের সাথে একটা ভালো সময় আপনাদের কেটেছে, এটাই আমরা আশা করছি। কাটলে আমাদের সার্থকতা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নীল এবং সায়েম বিদায় নিচ্ছি। অতিথির চেয়ারে নতুন কোনো মুখ থাকবে, তবে আপাতত স্বপ্নীল সজীবের কণ্ঠে একটি গান শুনি। সবাইকে বলছি শুভরাত্রি। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, ক্ষণিক আলোকে আখির পলকে, তোমায় যবে পাই দেখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না।